আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছে। তো গুচ্ছের রিভিশন ক্লাস 2 তে তোমাদের সকলকে স্বাগতম। তো এখানে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব। তো এখানকার মোস্ট ইম্পর্টেন্ট টাইপগুলো নিয়ে আসলে আলোচনা করব যে এই টাইপগুলো মোটামুটি তোমাদের রিভিশন দেওয়া উচিত। ঠিক আছে? তো এর বাইরেও তোমরা মোটামুটি প্রশ্ন ব্যাংক সলভ করবা, বাট আমরা ইম্পর্টেন্ট যে টাইপগুলো সেগুলো এখান থেকে সিলেক্ট করছি। তো কথা না বাড়ায় আমরা ক্লাস শুরু করি। দেখো, প্রথমে আমরা তাপগতিবিদ্যার বেশ কিছু প্রশ্ন সলভ করব। তো এখানে আমাদের যে প্রথম প্রশ্ন, যেটা প্রায় আসতে দেখা যায়, দেখো গুচ্ছ 2324 আসছে এবং গুচ্ছ অধিভুক্ত অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্নটা আসছে। তো কোন তাপমাত্রায় কেলভিন ও ফারেনহাইট স্কেলে একই পাঠ দিবে? দেখো কোন স্কেল, কেলভিন স্কেল এবং ফারেনহাইট স্কেল, এটা মনে রাখবা। তো এটা আমাদের অ্যান্সারটা কি, এটা তোমরা সবাই জানার কথা, 574.25। ঠিক আছে, এটা অ্যান্সার। তোমাদের দুইটা প্রশ্ন আসতে পারে, একটা হচ্ছে তোমার কেলভিন এবং ফারেনহাইট। যখন তোমাকে বলবে যে কেলভিন এবং ফারেনহাইট সমান হবে, তখন হবে উত্তর কি হবে? 574.25। ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর কেস। 2 নম্বর কেসে তোমাকে বলবে যে সেলসিয়াস এবং ফারেনহাইট কখন সমান হবে, তখন তোমরা কি দিবা? -40°। ঠিক আছে, -40°। বাট কখনোই কিন্তু সেলসিয়াস এবং কেলভিন কি হবে না? সমান হবে না। সেলসিয়াস এবং কেলভিন কখনো সমান হবে না। ঠিক আছে, তাহলে কেলভিন ফারেনহাইট সমান হতে পারে, সেলসিয়াস ফারেনহাইট সমান হতে পারে। এই তাপমাত্রাগুলো ইম্পর্টেন্ট, মনে রাখবা। ঠিক আছে, মনে রাখবা। পরবর্তী প্রশ্ন চলে যাই। আমাদের 2 নম্বর প্রশ্ন বলছে, দেখো 30°C তাপমাত্রায় ও এত প্যাসকেল চাপের একটি গ্যাসকে সমষ্ণ প্রক্রিয়া, কি বলছে? সমষ্ণ প্রক্রিয়া। তো যখনই সমষ্ণ প্রক্রিয়া বলছে তখন আমাদের টি দরকার নাই। কি দরকার? এখানে টি দেওয়া আছে, টি এর কি আমাদের দরকার নাই। আমাদের সমষ্ণ প্রক্রিয়ার সূত্র কি? সমষ্ণ প্রক্রিয়ায় আমরা জানি যে পি প্রপোর্শনাল টু কি বলতো 1/v, এটা আমরা জানি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি P1V1 = কত? P2V2, এটা আমরা জানি। তো এই সূত্র অ্যাপ্লাই করে আমরা কি করব? চূড়ান্ত চাপ এটা বের করব। চূড়ান্ত চাপ মানে কি? P2 = হোয়াট? P2 এটা ইকুয়াল হোয়াট? তোমাকে একটা শর্ত দিয়েছে, বলছে যে চাপ যখন এত, তখন আয়তনকে 3 গুণ করতে হলে, আয়তনকে 3 গুণ করতে হলে চূড়ান্ত চাপ কত হবে? অর্থাৎ V2 এটা সমান কত হবে? আয়তনকে 3 গুণ করব, তাহলে আমাদের P2 কত হবে? ঠিক আছে, চলো এই কনসেপ্ট নিয়ে আমরা দেখি তাহলে কি হয়। তাহলে আমাদের সূত্র বসাই দাও। P1V1 এটা ইকুয়াল কত? P2V2। তার মানে P2 এটা সমান কত হবে? P1V1 / V2। তো যেহেতু P1 এর মান তোমাকে দেওয়া আছে 6 গুণন 10⁵ ইন্টু V1 এর মান তো V1 দেওয়া নাই, আর V2 এর মান কত? আগের তুলনায় 3 গুণ হবে, তার মানে 3V1। তাহলে দেখো V1 কাটা, এই 3 দিয়ে এটা কাটলে কত থাকে? 2 থাকে, তার মানে 2 গুণন 10⁵ প্যাসকেল। ঠিক আছে, তো এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে সমষ্ণ প্রক্রিয়া কি হবে? সমষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রা কিন্তু স্থির। তার একটা মনে রাখবা, সমষ্ণ প্রক্রিয়াতে সমষ্ণ প্রক্রিয়া কি ডিটি ইকুয়াল 0 না? তো ডিটি ইকুয়াল 0 হলে ডিইউ ইকুয়াল 0 হয়ে যাবে। ঠিক আছে, ডিটি ইকুয়াল 0 হলে কি হবে? ডিইউ ইকুয়াল 0 হয়ে যাবে। তখন তোমাদের হচ্ছে ডিকিউ ইকুয়াল কিন্তু ডিডব্লিউ হয়ে যাবে সমষ্ণ প্রক্রিয়ায়। আর রুদ্ধতাপীয় প্রক্রিয়া বললে কি হবে? ডিকিউ ইকুয়াল 0। তো এই যে শর্তগুলো কিন্তু মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন দেখো, তাপগতিবিদ্যার প্রথম সূত্র ও দ্বিতীয় সূত্রের সমদ্বিখণ্ডিত। প্রথম সূত্র কি? এই যে প্রথম সূত্র হচ্ছে আমাদের তাপের কি সংরক্ষণশীল সূত্র। সেটা হচ্ছে যতটুকু তুমি তাপ দিলা সেটা কি করবে? অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে কিছু কাজ করবে এবং বাকিটা কি করবে? কাজে রূপান্তর হবে, ডিডব্লিউ। এবার এই ডিডব্লিউ এটা সমান তুমি লিখতে পারো হচ্ছে পি ডেল ভি। ঠিক আছে, আয়তন পরিবর্তন হবে, প্রেসারটা কনস্ট্যান্ট থাকবে। এবার হচ্ছে দ্বিতীয় সূত্র। এই যে দ্বিতীয় সূত্র আমরা কি জানি? দ্বিতীয় সূত্র হচ্ছে তোমাদের হচ্ছে কি বলে? এন্ট্রপির সূত্র। ঠিক আছে, সেটা হচ্ছে এন্ট্রপি, ডিএস এটা সমান আমরা জানি হচ্ছে ডিকিউ / টি। তো দেখো প্রথম সূত্রে কিন্তু ডিকিউ আছে, তাহলে তুমি এখান থেকে ডিকিউ এর ভ্যালুটা বের করো। তাহলে ডিকিউ এটা সমান কি হচ্ছে? টিডিএস। তো এই টিডিএসটা এখানে হিসাব করে দাও। তাহলে 1, এটা হচ্ছে 2। তাহলে 1 আর 2 এর সমন্বয় কি পাচ্ছি? 1 ও 2 হতে দেখো আমরা কি পাচ্ছি? ডিকিউ এর ভ্যালুটা বসাই, তার মানে টিডিএস ইকুয়াল টু কি হচ্ছে? ডিইউ প্লাস হচ্ছে পিডিভি। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সূত্র। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সূত্র কি? প্রথম এবং দ্বিতীয় সূত্র। ঠিক আছে, তাহলে প্রথম সূত্র কি? প্রথম সূত্র কিন্তু তাপীয় সংরক্ষণশীলতা বা হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা মেনে চলে। ঠিক আছে, আর দ্বিতীয় সূত্রে তোমার হচ্ছে কি? এন্ট্রপি ধ্রুব থাকে, এন্ট্রপি সূত্র নামে পরিচিত। এবং দ্বিতীয় সূত্র কি? এন্ট্রপিটা মানে এন্ট্রপি, এটা মনে রাখতে পারো। ঠিক আছে, এন্ট্রপি সূত্র হিসেবে মনে রাখতে পারো। এবং এটা কি থাকে? এটা থাকে ধ্রুব, ধ্রুব। পরবর্তী প্রশ্ন দেখো, এখানে 3 নম্বর প্রশ্ন আমাদের, একটি কর্ণ ইঞ্জিনের তাপ উৎসের তাপমাত্রা, উৎস ও তাপ গ্রাহকের তাপমাত্রা তোমাকে দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের T1, যেটা বড় T1, যেটা ছোট সেটা হচ্ছে কি T2। একটা তাপ উৎস তাপমাত্রা বেশি থাকবে, তাপ গ্রাহকের তাপমাত্রা কম থাকবে। এবার ইঞ্জিনটি তাপ উৎস থেকে এত জুল তাপ গ্রহণ করে
তবে কিছু তাপ কাজে রূপান্তরিত হয়, কিছু তাপ কাজে রূপান্তরিত হয়ে যায় এবং বাকি তাপটা কি করে সে বর্জন করে দেয়, অর্থাৎ Q2 পরিমাণ তাপ বর্জন করে এবং এই তাপটা কি করছে সে গ্রহণ করছে। তাহলে বর্জিত তাপ Q2 এর মান কত? তো যেহেতু কর্ণ ইঞ্জিন একটা কি বলতো প্রত্যাবর্তী প্রক্রিয়া, ঠিক আছে, প্রত্যাবর্তী প্রক্রিয়া, এই প্রত্যাবর্তী প্রক্রিয়ায় আমরা জানি হচ্ছে T1 ডিভাইড বাই T2, এটা সমান আমরা লিখতে পারি Q1 ডিভাইড বাই Q2। এই কনসেপ্ট থেকে আমরা Q2 এর ভ্যালুটা বের করব। তো তুমি এখান থেকে দেখো ডিরেক্ট Q2 এর মানটা বের করতে হবে। Q2 এটা সমান কত হয়ে যাচ্ছে, এটা সমান দেখো তোমার হচ্ছে দেখো Q2 এখানে চলে যাবে, T1 এখানে চলে যাবে, T2 উপরে চলে যাবে, তার মানে Q1 ইনটু হচ্ছে T2 ডিভাইড বাই হচ্ছে T1। তো এই ভ্যালুগুলো বসাই দিলে आंसर পেয়ে যাবে এবং T অবশ্যই কি হবে, Tটা অবশ্যই কেলভিন হবে, ঠিক আছে। T1 এটা সমান কত দেখো তো 327, তাহলে এটাকে 273 যোগ করতে হবে, তার মানে তুমি এখানে পাবা হচ্ছে 400 আর 600, ঠিক আছে, 600 কেলভিন। এবং T2 এটা সমান কত হয়ে যাচ্ছে 173, আর এখানে 273 যোগ করলে তোমার হয়ে যাবে 400, ঠিক আছে, 400 কেলভিন। তো এই ভ্যালুগুলো এখানে বসাই দিই আমরা। তাহলে হচ্ছে Q1 এর মানটা তোমার দেওয়া আছে কত, Q1 এর মান দেওয়া আছে দেখো 45, আমরা এখানে মোটামুটি হচ্ছে এক সাইডে রাখতে পারি, দেখো এই যে 400 ডিভাইড বাই 600 গুণন কত 4500, ঠিক আছে। তাহলে দেখো এখানকার 200 না এখানকার 200 কাটা, এখানকার এখানে 2 দিয়ে কাটলে উপরে থাকে 2 আর নিচে থাকে 3, আবার 3 দিয়ে এটাকে কাটলে কত থাকে 1500 না, 3 15 45, 1500 দিয়ে 2 গুণ করলে কত থাকছে 3000, তাহলে এখানে 3000 জুল। এটাই হচ্ছে আমাদের Q2 এর মান বা যতটুকু তাপ বর্জিত করছে, ঠিক আছে। তাহলে এই কনসেপ্ট দেওয়া থাকলে যখন তাপমাত্রা দেওয়া আছে দুইটা T1 T2, তোমাকে Q1 দেওয়া আছে Q2 বের করতে দিতে পারে, অথবা Q2 দেওয়া আছে Q1 বের করে দিতে পারে, ঠিক আছে। তাহলে Q1টা কি উৎসের তাপমাত্রা, উৎসের তাপ, উৎস থেকে কতটুকু তাপ গ্রহণ করছে, আর Q2টা কি কতটুকু বর্জন করছে। আর যদি এখানে কাজের কথা বলতো, কাজ কতটুকু হলো, কাজ ইকুয়াল টু কি হবে বলতো Q1 মাইনাস Q2, অর্থাৎ তাপ যতটুকু উৎস থেকে গ্রহণ করছে এবং যতটুকু বর্জন করছে মাঝখানে যতটুকু তাপ আছে সেটা কি করছে কাজে রূপান্তর হয়েছে, ঠিক আছে, কাজে রূপান্তর হয়েছে, এটা মনে রাখবা। DW সমান কি হয়ে গেল DQ, এটা আমরা বলতে DQ মানে কি তাপের পরিবর্তন। পরবর্তী প্রশ্ন দেখো, একটি প্রত্যাগামী ইঞ্জিন, কি বলছে প্রত্যাগামী ইঞ্জিন, তার মানে একটা কর্ণ ইঞ্জিন 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 900 জুল তাপ গ্রহণ করে এবং সিনকে তোমার হচ্ছে 540 জুল তাপ বর্জন করে, ইঞ্জিনের দক্ষতা কত? ঠিক আছে, ইঞ্জিনের দক্ষতা কত এটা আমাদের বের করতে বলছে। তাহলে আমরা আমাদের কি কি দেওয়া আছে দেখো তো, তাপ দেওয়া আছে, তাপমাত্রা শুধু একটা দেওয়া আছে, আমরা কি তাপ দিয়ে কাজ সেরে নিব, তার কারণ আমরা এইটা সমান আমরা জানি কি 1 মাইনাস, ঠিক আছে, 1 মাইনাস Q2 ডিভাইড বাই Q1। দেখো তোমাদের Q1 Q2 দুইটাই দেওয়া আছে, আবার এখান থেকে আমরা কি এই সূত্র জানি, আমরা এইভাবে লিখতে পারি Q1 মাইনাস Q2 ডিভাইড বাই Q1, ঠিক আছে। Q1 কি Q1 হচ্ছে উৎসের তাপমাত্রা বা যেটা বড়, দেখো 900 মাইনাস হচ্ছে কত 540 ডিভাইড বাই কত আবার 900, ঠিক আছে। তাহলে উপরে আমাদের কত আসছে, উপরে দেখো এখানে কত 600, 360 ডিভাইড বাই দেখো 900, এর সাথে কি হবে 100% গুণ হবে, যেহেতু কর্মদক্ষতা কি পার্সেন্টেজ হিসাব করবো আমরা, গুণ হচ্ছে 100%। তাহলে এই 2 শূন্য এই 2 শূন্য কাটা, তাহলে 4 নং কত 36 না, তাহলে এখানে 4 আর এই যে শূন্য এই শূন্য এখানে গেল, ঠিক আছে। তাহলে কত হলো 40%, কত হলো টোটাল 40%, এবং এটাই হচ্ছে আমাদের ইঞ্জিনের দক্ষতা, কর্মদক্ষতা। তাহলে তোমাকে যেই জিনিস দেওয়া থাকবে তুমি তার উপর ভিত্তি করে করবে, এখানে তোমাকে শুধুমাত্র T1 এত তাপমাত্রায় এত তাপ গ্রহণ করছে তাপ এবং সিঙ্কে এত বর্জন করছে, তাহলে তোমাকে Q1 দেওয়া আছে এবং কি Q2 দেওয়া আছে, তখন তুমি এই সূত্র অ্যাপ্লাই করবা, ঠিক আছে। আবার যখন T1 T2 দেওয়া থাকবে তখন আমরা কি করব, এটা সমান আবার হচ্ছে 1 মাইনাস তুমি T2 বাই T1, এটাও লিখতে পারো, ঠিক আছে, সবগুলাই যেটা যখন দেওয়া থাকবে। পরবর্তী প্রশ্ন দেখো, একটি রোদ থার্মোমিটারে রোদ দেওয়া আছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, ঠিক আছে। দেখো একটি রোদ থার্মোমিটারে রোদ দেওয়া আছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং 100 ডিগ্রি সেলসিয়াস কত 10 ওহম এবং 20 ওহম, ঠিক আছে। তাহলে থার্মোমিটারটি একটি চুল্লিতে যদি স্থাপন করা হয়
এটা চুলিতে যদি স্থাপন করায় রোধ কত হলো 35 ডিগ্রি ওহম, ঠিক 35 ওহম। তাহলে চুলির তাপমাত্রা কত, ঠিক আছে। তাহলে এখানকার আমাদের যে সূত্র সেটা আমরা জানি কি বলতো, এই যে আর, এই যে তোমার হচ্ছে আর থিটা মাইনাস হচ্ছে আর আইস, ঠিক আছে, আর আইস ডিভাইড বাই আর স্টিম মাইনাস হচ্ছে আর আইস। এই সূত্র মাথায় রাখবে। থিটা মানে কি, থিটা তাপমাত্রায় রোধ কত, মানে যেই তাপমাত্রা তোমাকে বের করতে বলছে বা যেই তাপমাত্রায়, ঠিক আছে, যে নির্দিষ্ট তাপমাত্রা ওই তাপমাত্রায় রোধ কত। আইস মানে কি বরফ বিন্দুতে বা বরফ তাপমাত্রায় কত রোধ, এবং স্টিম মানে কি বাষ্প বিন্দুতে বা 100 ডিগ্রি সেলসিয়াসে কতটুকু রোধ, এটা জানতে হবে। এটা সূত্র কি হবে, সেলসিয়াস স্কেলে তাপমাত্রা তোমাকে বের করতে বলছে, সেলসিয়াস সি হচ্ছে তাপমাত্রা মাইনাস বরফ কত 0 ডিভাইড বাই তোমার এখানে কত হচ্ছে 100 মাইনাস 0, ঠিক আছে। তাহলে এটা স্টিম, এটা হচ্ছে 100। তাহলে এখান থেকে আমরা ভ্যালুগুলো বসাই দেবো। আমাদের সি এর মান বের করতে হবে, তাপমাত্রাটা কত এটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে, এবং এই সি তাপমাত্রাতে এই রোধটা হচ্ছে এটা, ঠিক আছে, সি তাপমাত্রা রোধ হচ্ছে এইটা। তাহলে আমরা এখান থেকে দেখো সি ডিভাইড বাই 100 এটা সমান লিখতে পারি রোধ কত, থিটা তাপমাত্রায় কত 35 ওহম। তাহলে 35 মাইনাস 0 ডিগ্রি সেলসিয়াসে কত ওহম 10 ওহম ডিভাইড বাই 100 ডিগ্রিতে কত 20 ওহম মাইনাস 0 ডিগ্রিতে, তাহলে 20 মাইনাস হচ্ছে 10, ঠিক আছে। তাহলে এটা ক্যালকুলেশন করলে তোমার মানটা চলে আসবে 100 ইকুয়াল, দেখো উপরে থাকলো কত 25, নিচে থাকলো কত 10। তাহলে এই 25 দিয়ে এটা কাটাকাটি যায়, তাহলে এটা কাটলো, আচ্ছা এটা সরি গুণ হয়ে যাবে, এটা একটু ভুল হয়ে গেছে আমাদের, গুণ হয়ে যাবে। তুমি 10 দিয়ে কাটতে পারো, তাহলে 10 দিয়ে কাটলে এখানে থাকলো কত 10, এই 10 উপরে গুণ হয়ে যাবে। তাহলে সি ইকুয়াল কত হলো, সি ইকুয়াল হচ্ছে তোমার 250 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, 250 ডিগ্রি সেলসিয়াস। এইভাবে মানগুলা বের করতে পারবা, ঠিক আছে। তাহলে কি হবে আর থিটা মাইনাস আর আইস ডিভাইড বাই আর স্টিম মাইনাস আর আইস। ওই থিটা তাপমাত্রা যে তাপমাত্রা বের করতে হবে ওই তাপমাত্রাতে কত রোধ, মাইনাস 0 ডিগ্রি সেলসিয়াসে কত, 100তে কত, 0তে কত। সেম ভাবে সেলসিয়াসে আমরা সি মাইনাস 0, সি হচ্ছে তাপমাত্রা পার্ট এবং 0 হচ্ছে বরফ বিন্দু এবং 100 হচ্ছে স্টিম এবং 0 হচ্ছে আইস, ঠিক আছে। এভাবে মানগুলো বের করবো। পরবর্তী প্রশ্নে চলো, 12 নম্বরে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় নিম্নের কোন রাশিটি শুদ্ধ। তো রুদ্ধতাপীয় প্রক্রিয়া আমাদের যে সূত্রগুলো সেগুলো মাথায় রাখতে হবে। রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে পিভি গামা ইকুয়াল হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে, পিভি গামা এটা হচ্ছে কনস্ট্যান্ট। তারপর হচ্ছে এখান থেকে আরেকটা ভ্যালু আসবে সেটা হচ্ছে পিভি, এটা পিভি দেখলাম। এবার আমরা দেখবো হচ্ছে টিভি, এবার আমরা কি দেখবো টিভি, টিভি 1 মাইনাস গামা, এটা কনস্ট্যান্ট। আবার আরেকটা আছে তোমার হচ্ছে পিভি এই তিনটা সূত্র আমাদের লাগবে, ঠিক আছে। এই সূত্র থেকে অনেক সময় আসে প্রশ্ন যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার নিচের কোন সমীকরণটা শুদ্ধ। তো এই সূত্রগুলো আমরা মনে রাখবো। যখন পিভি বলবে তার মাথার উপর শুধু গামা, টিআরভি বলবে 1 মাইনাস গামা এবং টিপি বলবে তাহলে 1 মাইনাস গামা ডিভাইড বাই গামা। পরবর্তী প্রশ্ন দেখো, ফারেনহাইট স্কেলে কোন বস্তুর তাপমাত্রা 50 ডিগ্রি ফারেনহাইট, তাহলে কেলভিন স্কেলে উক্ত বস্তুর তাপমাত্রা কত। তাহলে ফারেনহাইট এবং কেলভিনের মধ্যে আমাদের সম্পর্ক রাখতে হবে। আমরা সূত্রগুলো লিখে দিই, দেখো সি বাই 5 ইকুয়াল কত হবে এফ মাইনাস 32 ডিভাইড বাই 9 ইকুয়াল হচ্ছে কে মাইনাস 273 ডিভাইড বাই হচ্ছে 5। এইগুলো হচ্ছে আমাদের সূত্র। তো আমাদের যেটা যেটা প্রয়োজন সেটা নিব। আমাদের এখন বলছে ফারেনহাইট এবং কেলভিনের মধ্যে সম্পর্ক, মানে কেলভিন স্কেলে কত তাপমাত্রা বের করতে হবে। তাহলে আমরা এই দুইটা পার্ট নিব। তাহলে দেখো এখানে কে মাইনাস 273 ডিভাইড বাই 5, যেখানে এফ এর মান কত 50 ডিগ্রি ফারেনহাইট, তাহলে 50 মাইনাস হচ্ছে 32 ডিভাইড বাই দেখো 9। তাহলে এখান থেকে আমরা কে এর ভ্যালুটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। তাহলে কে মাইনাস 273 ডিভাইড বাই 5 ইকুয়াল এই পাশে কি হচ্ছে দেখো 50 মাইনাস 32, মানে এখানে কত হবে 18 হয়ে যাবে। তাহলে এখানে যদি 18 হয় আর নিচে 9, এটা কাটলে কত 2 থাকে, তাহলে এই যে 5 দিয়ে এই পাশে গুণ হয়ে যাবে মানে কি 10 হয়ে যাবে। তাহলে দেখো কে মাইনাস 273 ইকুয়াল কত হলো 10। তাহলে 10 ওই পার 273 হলে কি যোগ হয়ে যাবে, তার মানে কে ইকুয়াল কত হলো 283 কেলভিন। তো এটাই হচ্ছে আমাদের কেলভিন স্কেলের তাপমাত্রা। তো সূত্রগুলো কিন্তু ইম্পর্টেন্ট। কখন কোন সূত্র, সেলসিয়াস ফারেনহাইট বললে এই দুইটার মধ্যে সম্পর্ক, ফারেনহাইট কেলভিন এই দুইটা, আর সেলসিয়াস এবং ফারেনহাইট মানে কি সি ইকুয়াল, তুমি যদি জানো সি ইকুয়াল কত হচ্ছে আলটিমেটলি কে মাইনাস 273, ঠিক আছে, কে মাইনাস 273। তো এখান থেকে কে সমান আমরা কি
সি প্লাস 273 মান বের করতে পারি, ঠিক আছে। তো অনেক সময় আমাদের শূন্য তাপমাত্রা, পরম শূন্য তাপমাত্রা, পরম শূন্য তাপমাত্রা যেটা আর কি, ঠিক আছে, পরম শূন্য তাপমাত্রা কত 0 কেলভিন, এবং এটা হচ্ছে সেলসিয়াস স্কেলে কত -273 ডিগ্রি সেলসিয়াস, এবং পরম শূন্য তাপমাত্রাতে তোমার ডেল ভি বা আয়তন এটা কত হয়ে যায় 0 হয়ে যায়, এবং গতিশক্তি কত 0 হয়ে যাবে। তো এই দুইটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, ফারেনহাইট স্কেলে কোন তাপমাত্রা সেন্টিগ্রেড স্কেলের দ্বিগুণ? তাহলে সেন্টিগ্রেড স্কেলের তাপমাত্রা যদি x হয় তাহলে ফারেনহাইটে কত হবে 2x, ঠিক আছে 2x। তাহলে এটা আমরা সম্পর্ক স্থাপন করব, জানি কি ফারেনহাইট এবং সি বাই হচ্ছে 5 ইকুয়াল কত f মাইনাস 32 ডিভাইড বাই 9। তাহলে আমরা কি f c সমান কত ধরছি, c সমান x, তাহলে f সমান কত হবে এর দ্বিগুণ মানে 2x। ফারেনহাইট স্কেলে তাপমাত্রা বের করতে হবে, 2x এর মান আলটিমেটলি বের করতে হবে। প্রথমে ক্যালকুলেশন করে x বের করব, তার সাথে 2 গুণ করে আমরা ফারেনহাইট স্কেলের তাপমাত্রাটা আমাদের চাইছে। তাহলে এখান থেকে আমরা c এর মান কি বসাবো, x ডিভাইড বাই হচ্ছে 5, বা তুমি চাইলে এখানে শুধুমাত্র c বসাতে পারো, শুধু c বাই 5 ইকুয়াল এখানে তুমি 2c, তাহলে ফারেনহাইট কি সেলসিয়াসের দ্বিগুণ হবে 2c মাইনাস হচ্ছে 32, ঠিক আছে, ডিভাইড বাই 9। তাহলে এই দুইটা ক্যালকুলেশন তোমাকে করতে হবে। দেখো 5 দুগুণে 10, এই পাশে চলে আসলো 10c মাইনাস হচ্ছে কত 160 ইকুয়াল কত হলো 9c। তাহলে দেখো 9c এই পাশে নিয়ে চলে আসলে বিয়োগ হয়ে যাবে, তার মানে শুধুমাত্র c ইকুয়াল কত হচ্ছে 160। তাহলে c ইকুয়াল তুমি 160 পেলে, এটা সেলসিয়াস স্কেলে। তাহলে অতএব ফারেনহাইট স্কেলে কত হবে, ফারেনহাইট স্কেলে হবে 2c, তার মানে 2 গুণন 160 ইকুয়াল কত হলো 320, ঠিক আছে 320 ডিগ্রি ফারেনহাইট। এটা ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন দেখো, 25 ডিগ্রি সেলসিয়াস দক্ষতায় একটি কর্ণ ইঞ্জিন 27 ডিগ্রি সেলসিয়াস তাপ বর্জন করে। তাহলে তোমাকে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি বলছে, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপ বর্জন করে। এটি কত তাপমাত্রায় তাপ শোষণ করবে, কত তাপমাত্রায় তাপ শোষণ করবে? তার মানে এই যে এটা হচ্ছে আলটিমেটলি তোমাকে গ্রাহকের তাপমাত্রা, এটা কি বলছে গ্রাহকের তাপমাত্রা, তাপ শোষণ করবে। তার মানে তাপ শোষণ করে কখন, যখন উৎসের তাপমাত্রা, এটা কি বলছে উৎসের তাপমাত্রায় কি করে বলতো শোষণ করে, উৎসের তাপমাত্রায় শোষণ করে এবং গ্রাহকের তাপমাত্রায় বর্জন করে। তাহলে এটা হচ্ছে আমাদের T2 এবং এটা হচ্ছে আমাদের T1। তাহলে T1 এর মানটা তোমাকে বের করতে বলছে। তাহলে আমরা এটা সমান কি জানি 1 মাইনাস T2 ডিভাইড বাই হচ্ছে T1। এই যে T1, এই T1টা আমাদের বের করতে বলছে, যেখানে T2 এই T2 এর ভ্যালু কত আছে 27 ডিগ্রি সেলসিয়াস, যার মানে এখানে 273 সাথে যোগ করলে কত 300 কেলভিন, এটা তোমাকে দেওয়া আছে। তো এখন তোমাকে T1 এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করে দেখো, বলতে পারি না যে T2 ডিভাইড বাই T1 এটা সমান কত হচ্ছে 1 মাইনাস এটা। তো তোমাকে বের করতে হবে T1, তার মানে দেখো T1 এটা সমান তুমি কিন্তু লিখতে পারো, এই পাশে T1 চলে গেল, এটা এই পাশে, তার মানে T2 ডিভাইড বাই 1 মাইনাস এটা তুমি বলতে পারো। তো T2 এর মান কত আসে 300 ডিভাইড বাই 1 মাইনাস কর্মদক্ষতা কত 25%। দেখো এটা সমান যদি 25% হয়, তার মানে কত 25 ডিভাইড বাই হচ্ছে 100, তাহলে দেখো 1/4 এই ভ্যালুটা আসে, ঠিক আছে 1/4 মানে কি 1/4 মানে কিন্তু 0.25, ঠিক আছে। তাহলে এখানে 0.25 আমি লিখতে পারি, যেটা ইটার ভ্যালু 25% মানে কি 0.25, এটাকে 100 দিয়ে ভাগ করে বসাইতে হবে। তাহলে তুমি কি পাচ্ছ 300 ডিভাইড বাই 0.75। তো যদি শুধু 75 হইতো আমি কিন্তু 300 কে ভাগ করতে পারতাম 4 দ্বারা। তাহলে আমি এখানে কি নিচে শুধুমাত্র 75 লিখতে যাচ্ছি, তাহলে নিচে শুধু 75 লিখতে চাইলাম। তাহলে 75 এর সাথে কত গুণ করলে 0.75 এর সাথে কত গুণ করলে 75 পাবো, এর সাথে অবশ্যই 100 গুণ করলে। তাহলে এই 100 আমি কি উপরে দিয়ে দিলাম, যেটা ব্যালেন্স হলো। দেখো দশমিকের পরে 2 ঘর পর দশমিক নিয়ে গেছি না, তাহলে 2 ঘর পর মানে কি 100, এই যে দশমিকের জন্য 1, কয় ঘর পর নিছি 2 ঘর পর, তাহলে এই যে 2 শূন্য, ঠিক আছে। তাহলে ব্যালেন্স হয়ে গেল। তাহলে 75 দিয়ে এটাকে কাটলে কত থাকে 4 থাকে, 4 100 কত হলো 400। তাহলে এই যে 400 কেলভিন তাপমাত্রা কত আসছে কেলভিন এককে আসছে, বাট অপশনে কি আছে সেলসিয়াস এককে। তাহলে অতএব T2 এটা T1 এটা সমান কত হবে তোমার 400 মাইনাস হচ্ছে 273 বিয়োগ করে দিলে যেটা আসবে সেটা, ঠিক আছে। তাহলে এটা কত হলো 27 দিলে তোমার হচ্ছে 300, তাহলে 127 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে আমাদের উৎসের তাপমাত্রা, বা যেই তাপমাত্রায় তাপ শোষণ করবে। শোষণ করা মানে কি উৎসের তাপমাত্রা, বর্জন করা মানে কি গ্রাহকের তাপমাত্রা। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটার, যেই থার্মোমিটারে বায়ু চাপে গলিত বরফ হোক যাই হোক, যেটা বরফ বিন্দু কত, এটা হচ্ছে থিটা আইস কত 4 ডিগ্রি সেলসিয়াস, এবং শুষ্ক বাষ্প মানে কি বাষ্পীভূত যখন হয়, তাহলে থিটা স্টিম পার্ট দেয়। তাহলে থার্মোমিটারটি যদি 51 ডিগ্রি সেলসিয়াস পার্ট দেয়, তাহলে প্রকৃত পার্ট কত, তার মানে এটা হচ্ছে তোমার থিটা। প্রকৃত পার্ট মানে কি সেলসিয়াস স্কেলে কত পার্ট দিবে আর কি, ঠিক আছে। এটা হচ্ছে ভুল স্কেল, আর এটা সেলসিয়াস স্কেলে আসলে কত পার্ট দিবে। সম্পর্ক কি সেলসিয়াস লেখা না, তাহলে সেলসিয়াস স্কেল এবং এটার মধ্যে সম্পর্ক। তাহলে একটা আমাদের যে থার্মোমিটার যে সূত্র সেটা কি বলতো, থিটা মাইনাস থিটা আইস ডিভাইড বাই থিটা স্টিম মাইনাস হচ্ছে থিটা আইস। এটা যে কোনো স্কেলের ক্ষেত্রে
এই মানটা কনস্ট্যান্ট, তাহলে আমরা কি এর সাথে কি নিব, সেলসিয়াসের সম্পর্ক নিব, বা সেলসিয়াস স্কেলে কত, তাহলে এটা ইকুয়াল সেলসিয়াস স্কেলে সি হচ্ছে তাপমাত্রা মাইনাস আইস বিন্দু কত 0, স্টিম কত 100, আইস কত 0, দুইটার মধ্যে সম্পর্ক করে ফেললাম। ঠিক আছে, ভ্যালুগুলো বসাও। এটা কি ত্রুটিপূর্ণ থার্মোমিটার, এটা হচ্ছে নরমাল সেলসিয়াস থার্মোমিটার। দুইটা কি মানটা কনস্ট্যান্ট আসবে, এখানেও যে ভ্যালু আসবে এখানেও কিন্তু সেই ভ্যালুটাই আসবে। ঠিক আছে, তাহলে মানটা কি হচ্ছে দেখো তো, সি থিটা মাইনাস থিটা আইস। তাহলে থিটা কত, কয় তো পার্ট কত, পার্ট হচ্ছে 51, এটা হচ্ছে থিটা, যে কত তাপমাত্রা শো করছে 51, আইস কত, বরফ বিন্দু কত 4, আর দেখো এখানে স্টিম কত 98, বরফ কত 4, এটা কত হচ্ছে সি বাই হচ্ছে কত 100। সি এই তাপমাত্রা তোমাকে বের করতে হবে, সি এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে দেখো উপরে তুমি কত পাচ্ছ 47, নিচে কত পাচ্ছ 94, তাহলে এটাকে ভাগ করলে কিন্তু 2 থাকে, আর এবারে সি বাই হচ্ছে 100। তাহলে দেখো 2 দিয়ে ওইভাবে যদি ভাগ করে দাও তাহলে কিন্তু এখানে সি ইকুয়াল কিন্তু 50 পেয়ে যাচ্ছ, 50 ডিগ্রি সেলসিয়াস। তাহলে তোমার আসল যে তাপমাত্রা সেটা কত, 50 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, আসল তাপমাত্রা কত, 50 ডিগ্রি সেলসিয়াস। এভাবে তোমাকে যে কোনো স্কেলের মধ্যে কিন্তু সম্পর্ক বলতে পারে। যদি ফারেনহাইট বলতো তাহলে ফারেনহাইটে F-32 ডিভাইড বাই তুমি হচ্ছে লিখতে পারতা 180, বা 180 ভাগ যে 232, বা ডিরেক্ট তুমি 5 লিখতে পারতা। ঠিক আছে, এভাবে তুমি করতে পারো, সমস্যা নাই, 180 - 32 করে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, 0.00 ডিগ্রি সেলসিয়াস এর 0.5 কেজি ভরের বরফকে তাপমাত্রা যখন সেম আছে, দেখো তাপমাত্রা সেম, জাস্ট কি করছে, বরফটা পানিতে রূপান্তর হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ তোমার শুষ্ক, অর্থাৎ আমাদের কি বলে সুপ্ত তাপে এখানে অবস্থার পরিবর্তন হচ্ছে, তখন আমাদের এন্ট্রপি পরিবর্তন কি হবে, তখন এন্ট্রপি পরিবর্তন হবে হচ্ছে ডিএস ইকুয়াল হচ্ছে এম ইনটু সুপ্ত তাপ। এটা কি বরফ গলন না, তাহলে বরফ গলনের সুপ্ত তাপ। ঠিক আছে, বরফ গলনের সুপ্ত তাপ ডিভাইড বাই টি, কোন তাপমাত্রায় 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাহলে টি ইকুয়াল কত হবে বলো তো, 0 ডিগ্রি সেলসিয়াস মানে কত, 273 কেলভিন, 273 কেলভিন। তাহলে এই ভ্যালু এখানে বসাইতে হবে। দেখো এম কয় কেজি, 0.5 কেজি, 0.5 কেজি, আর এই যে বরফ গলনের শুদ্ধ তাপ এল এফ, এটা সমান হচ্ছে 3.36 ইন্টু 10⁵। ঠিক আছে, এই ভ্যালুটা মাথায় রাখা লাগবে, জুল পার কেলভিন। তাহলে এখানে দেখো 3.36 ইন্টু 10⁵, ঠিক আছে, ডিভাইড বাই 273। তো এইটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। 0.25 মানে কি হাফ, হাফ এবারে গুণ হয়ে গেলে 2 গুণ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তোমার এখানে হয়ে যাবে কত, 546। ঠিক আছে, এখানে 3600। তাহলে এই দুইটা যদি কাটা যায় 0.5, এটাকে ভাগ করলে কত থাকে, তোমার অর্ধেক হয়ে যাবে। অর্ধেক হয়ে গেলে দেখো 336, তাহলে তোমার এখানে 1.25 150, আর তোমার হচ্ছে 18, 178। এটা দিয়ে ভাগ করলে কাছাকাছি ভ্যালু তোমার, দেখো সবগুলাই কাছাকাছি ভ্যালু, তো এক্সাক্ট মানটা হচ্ছে এই যে দেখো খুবই কাছাকাছি, মানে এটা ক্যালকুলেশন ছাড়া আসলে করা। এখানে 253, এখানে 202, তাহলে দুইটার মধ্যে যে কোনো একটা উত্তর হবে। ঠিক আছে, আমি নিজে কনফিউজ হয়ে গেলাম। তাহলে এই টাইপের প্রশ্নগুলো কিন্তু যেগুলো মান তোমাকে খুবই কাছাকাছি দেওয়া থাকবে। ঠিক আছে, দেখবা খুব কাছাকাছি ভ্যালু দেওয়া থাকবে, মনে করো এখানে 100 ডিগ্রি সেলসিয়াসটা বেশি দেওয়া থাকবে, 100 ডিগ্রি সেলসিয়াস বা কাছাকাছি একটা ভ্যালু দেওয়া থাকবে, যেন তুমি এটা করতে পারো। ঠিক আছে, তাছাড়া এই যে এই অপশনগুলো দূরে দূরে থাকবে, এরকম কাছাকাছি অপশন দেওয়া থাকবে। নিয়মটা মনে রাখলাম, যদি তোমাকে বলতো যে হচ্ছে কি বলে, এখানে তোমার কাছে 100 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াসে পানি বাষ্পে রূপান্তর করতো, তখন আমরা কি করতাম, ডিএস ইকুয়াল হচ্ছে এম এল ভি ডিভাইড বাই হচ্ছে টি, টি এর মান কত হয়েছে তখন 373। তো এই যে ভ্যালুগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, ভ্যালুগুলো মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন দেখো, তুমি সার্কিট থেকে কিভাবে তুল্য ধারকত্ব বের করতে, এটা তোমার কিন্তু ভালো মতো জানতে হবে। ঠিক আছে, তো দেখো এখানে আমাদের যে 4 মাইক্রোফ্যারাড, এখানে তো তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, তো আমি একটু জুম করে দেই। দেখো 4 মাইক্রোফ্যারাড, ঠিক আছে, এটা হচ্ছে 4 মাইক্রোফ্যারাড, এবং এটা হচ্ছে একটা 4 মাইক্রোফ্যারাড, দুইটা রোধ। দুইটা রোধ কিসে আছে, পাশাপাশি, আমরা সুন্দর মতো দেখতেছি পাশাপাশি আসে। তাহলে দুইটা রোধ কিসে পাশাপাশি, মানে কি এখানে এটা কি আছে, সিরিজে আছে। তাহলে এটা সিরিজে, আমরা কি জানি সিরিজে কি হয় বলতো, সমান সংখ্যক রোধ যদি থাকে, তাহলে আমরা কি এন সংখ্যক সমান রোধ থাকলে এটা আমরা এন দিয়ে ভাগ করে দিই। সি হচ্ছে সমান রোধ, তাকে এন সংখ্যক থাকলে ভাগ করে দিই। এখানে 4 ওহম, দুইটাই 4 ওহম সমান রোধ, কয়টা আছে, দুইটা, ভাগ করলাম 2, তাহলে 2 ওহম হচ্ছে এখানে শ্রেণীতে। এবার এই যে এখানকার যে তুল্য রোধটা পাইলাম, এই তুল্য রোধ এইটা এবং এইটা তিনটা কিসে দেখো তো, সমান্তরাল না। দেখো এই যে এই প্রান্ত এর এক প্রান্ত এর সাথে, তারপর এই প্রান্ত এর সাথে, আবার এটার এক প্রান্ত এর সাথে, এবার এটার এক প্রান্ত এর সাথে, অর্থাৎ সকল প্রান্তগুলা এক বিন্দুতে এবং এই পাশের সকল প্রান্তগুলা এক বিন্দুতে, এরকম থাকলে কি হয়, সমান্তরাল থাকে। তাহলে সমান্তরালে কারা কারা আছে, এখানে 2 ওহম, এখানে 2 ওহম, এখানে 2 ওহম। তাহলে সমান্তরালে যদি থাকে সিপি এন সংখ্যক সমান ধারক থাকলে কি আমরা এনসি লিখতে পারি। তাহলে কি কয়টা আছে, 3টা না, তাহলে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, তাহলে 6 ওহম। তাহলে টোটাল এতটুক কত পাইলাম, এতটুকের ধারক কত পাইলাম, 6 ওহম।
এবার এই যে তার সাথে দেখো 3 ওহম মাইক্রোফ্যারাড, 3 মাইক্রোফ্যারাড বা 3 সরি এখানে ওহম লিখছি কেন আমি, এটা তো আমাদের ফ্যারাড, সরি একটু ভুলে গেছে রোধের হিসাব করতে গিয়ে। আচ্ছা এখানে তোমার হচ্ছে 2 মাইক্রোফ্যারাড, ঠিক আছে 2 মাইক্রোফ্যারাড, এখানে হচ্ছে 6 মাইক্রোফ্যারাড, তাহলে এটা কি হবে 2 মাইক্রোফ্যারাড, এটা হচ্ছে 6 মাইক্রোফ্যারাড, তাহলে 6 মাইক্রোফ্যারাড। এবার দেখো এই টোটালটার জন্য আমি কি পেলাম 6 মাইক্রোফ্যারাড, এবং তার সাথে এই 3 মাইক্রোফ্যারাড কিসে আছে তোমার আছে শ্রেণীতে আছে, ঠিক আছে। তাহলে ফাইনালি আমরা কি পাচ্ছি এখানে 6 মাইক্রোফ্যারাডের একটা ধারক, তার সাথে এই যে 3 মাইক্রোফ্যারাডের যে ধারকটা আছে সেটা কি আছে পরস্পর শ্রেণীতে আছে। তাহলে এই মোমেন্টে আমরা কি টোটাল যে আমাদের সম্মিলিত তুল্য ধারকত্ব সেটা কি হচ্ছে তাহলে সিপি, এটা সমান কত বলতো 1/6 প্লাস হচ্ছে 1/3, তারপরে আবার কি ইনভার্স, তার মানে দেখো উপরে আছে আমরা গুণফল লিখতে পারি 3 × 6, আর নিচে কি যোগফল লিখতে পারি 6 + 3, 318/9, তার মানে কি 2 মাইক্রোফ্যারাড। এটা হচ্ছে আমাদের তুল্য ধারকত্ব। তুল্য ধারকত্ব কত মাইক্রোফ্যারাড এটা তোমাকে বলছে এই যে এটা। তাহলে আমাদের ভালো করে বুঝতে হবে যে শ্রেণীতে আর সমান্তরালে কোনগুলো আসে, এরকম যদি বাইরে দেওয়া থাকে এটাকে আবার অনেকে বাদ দিয়ে দেয়, এটা হয়তো কাউন্ট হবে না। না, এই যে তোমাকে এ পয়েন্ট এবং বি পয়েন্ট দেখছো, এ পয়েন্ট এবং বি পয়েন্ট, দুই পয়েন্টের মাঝামাঝি তুল্য ধারকত্ব বের করতে হবে। তাহলে এখানে কিন্তু এটা সুন্দর মতো বুঝতে হবে। যখন দেখবা যে এক প্রান্তগুলা সবগুলার এক প্রান্ত, দেখো এটার ডান পাশের প্রান্ত, এটার ডান পাশের প্রান্ত, এটার বাম পাশের প্রান্ত, সবগুলা কি একসাথে আছে না, আবার এই পাশের সব প্রান্তগুলো একটা বিন্দু এরকম কি শ্রেণীতে থাকবে। তো এগুলা ভালো করে বার করা শিখতে হবে। পরবর্তী প্রশ্ন দেখো, তোমাকে বলছে 40 × 10⁻20 কুলম্ব চার্জ যুক্ত একটি বস্তু 4.9 × 10⁴ ভোল্ট পার মিটার, এটা কিন্তু আমাদের বৈদ্যুতিক ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র মানে ই এর মান, ঠিক আছে। তাহলে বস্তুটির ভর কত, তাহলে দেখো কি অবস্থায় আছে, ঝুলন্ত অবস্থায় বা ভাসমান অবস্থায়। যদি তোমাকে বলে যে ঝুলন্ত অথবা ভাসমান, ঝুলন্ত, আচ্ছা এখানে একটু সুন্দর করে লিখে দিই, কি হবে যদি তোমাকে প্রশ্ন দেওয়া থাকে যে ঝুলন্ত, ঝুলন্ত অথবা ভাসমান, এই কথাটা যদি উল্লেখ থাকে তাহলে ওই বস্তুটার যে ওজন, এই ওজনটা কি হবে এই তড়িৎ বলের সমান, কি হবে তড়িৎ বলের সমান। তড়িৎ বল মানে কি, তড়িৎ ক্ষেত্রের দরুন যে বল সেটা হচ্ছে কি কিউ ই, এই বলের সমান হবে কি তার ওজন, যদি ঝুলন্ত অথবা ভাসমান অবস্থায় থাকে, ঠিক আছে। এই কনসেপ্টটা আমাদের ইউজ হবে। তো এটা আছে কন্ডিশন। তো এখান থেকে কি বলছে, বস্তুর ভর কত, এম ইকুয়াল ভর, যেখানে তোমার কিউ এর মান দেওয়া আছে, ই এর মান দেওয়া আছে, তুমি ইজিলি জি এর মান তো জানো 9.8, তো তোমাকে এম এর মানটা বের করতে হবে না। এম ইকুয়াল কত হচ্ছে কিউ ই ডিভাইড বাই জি, তাহলে ভ্যালুগুলো বসাও। কিউ কত, চার্জ কত, চার্জ হচ্ছে তোমার 40 × 10⁻20, ই এর মান কত, ই এর মান হচ্ছে 4.9 × 10⁴ ডিভাইড বাই দেখো 9.8। দেখো মানগুলো তোমাকে এভাবে দিবে যেন তুমি ইজিলি ক্যালকুলেশন করতে পারো। দেখো 4.9 এটাকে ভাগ করলে 2 থাকে, আবার এটাকে 2 দিয়ে ভাগ করলে কত 20 থাকে। তাহলে এখানে আমি 20 লিখলাম, 20 লিখে এবার পাওয়ারের হিসাবগুলো করো, এখানে -20 এখানে +4 যোগ করলে কি হচ্ছে 10⁻16, ঠিক আছে। এটা এম কত ভর, তার মানে এটা কি কেজি, এত কেজি, তাহলে এটা হচ্ছে आंसर 20 × 10⁻16, তাহলে এ নাম্বারটা হচ্ছে কারেক্ট आंसर। তো এই কনসেপ্টটা কিন্তু দরকার এবং এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এখান থেকে তোমাকে অনেক সময় তড়িৎ ক্ষেত্রের মান বের করতে, ই এর মান বের করতে দিতে পারে, কিউ এর মান বের করতে দিতে পারে, যে কোনো কিছু বের করতে পারে। তুমি কনসেপ্টটা জানবা, এখান থেকে ই পক্ষান্তর করে দিলা, এমজি ভাগ ই, তাহলে কিউ এর মান পালা, আবার এমজি ভাগ কিউ করলে ই এর মান পাবা। অর্থাৎ যেটা চাবে তুমি জাস্ট এই কনসেপ্টটা জানবা যে ঝুলন্ত বা ভাসমান অবস্থায় রাখলে তড়িৎ ক্ষেত্রে যদি ঝুলন্ত ভাসমান রাখে তাহলে কি এমজি ইকুয়াল টু কিউ, ঠিক আছে। বা কতটুকু বল দরকার, কতটুকু বল দরকার, এই টাইপের প্রশ্ন কি এমজি ইকুয়াল টু কিউ এখান থেকে করবা। অর্থাৎ এমজি যতটুকু বল অতটুকু তড়িৎ বল হলেই হবে, আর তড়িৎ ক্ষেত্র বললে ই এর মানটা বের করবা। পরবর্তী কনসেপ্ট দেখো 3 নম্বর প্রশ্ন, এখানে আমাদের বলছে পাশের চিত্রে প্লাস কিউ, দেখো প্রত্যেকটা শীর্ষে এই শীর্ষে তোমার এই পি বিন্দুতে তোমাকে ই এর মান বের করতে বলছে এবং ভি এর মান বের করতে বলছে, ঠিক আছে। দেখো প্রত্যেকটা শীর্ষে কিন্তু সমান পরিমাণে চার্জ, প্রত্যেকটা শীর্ষে সমান, দেখো এখানেও প্লাস কিউ, এখানেও প্লাস কিউ, এখানেও প্লাস কিউ, তিনটা চার্জ সমান এবং এদের মধ্যবর্তী দূরত্ব সমান। তাহলে এই ক্ষেত্রে কি হবে একটা এটাকে বলা হয় একটা সমবিভব তল, এটাকে বলা হবে সমবিভব তল। এবং এই যে সমবিভব তল, এই সমবিভব তলে তোমাদের যে তড়িৎ প্রাবল্য ই, এই ভ্যালুটা কত 0 হয়ে যাবে, তড়িৎ প্রাবল্য কত হবে 0, তার মানে তড়িৎ প্রাবল্যের মান 0 কিন্তু বিভবের মানটা 0 না। তাহলে বিভব কত হবে, বিভব ভি ইকুয়াল কত হচ্ছে দেখো তো 1/4πε0, এটা সমান তুমি লিখতে পারো Q1 প্লাস হচ্ছে Q2 প্লাস হচ্ছে Q3, ঠিক আছে। এটা হচ্ছে সূত্র। ভি সমান কি হবে, যদি একাধিক চার্জ থাকে, দূরত্ব যদি সেম হয়, দূরত্ব যদি সেম হয় ε0 ইনটু r, ঠিক আছে। দূরত্ব যদি সেম হয় তাহলে আমরা কি লিখতে পারি, এটা লিখতে পারি, ঠিক আছে, এটা আমরা লিখতে পারি। আচ্ছা এটা সরি, এখানে তুমি এখানে আর স্কয়ার লিখতে পারো অথবা এটার নিচে তুমি আর স্কয়ার লিখতে পারো, এটা সেম, ঠিক আছে। যখন দূরত্ব সেম থাকবে তখন এটা আমরা লিখতে পারি বা এটা কমন নিতে পারি। তাহলে দেখো এখান থেকে আমরা কিন্তু লিখতে পারি
4 পাই ইপসিলন নট, যেহেতু চার্জের পরিমাণ সেম তাহলে তিনটা কিউ কিউ কিউ, তার মানে কি 3q হয়ে গেল, 3q ডিভাইড বাই আর স্কয়ার। এটা হচ্ছে ভি এর মান, এবং আমরা ই এর মান কত পাইছি, ই এর মান পাইছি হচ্ছে 0, ঠিক আছে। তাহলে প্রাবল্যের মানটা 0 আর বিভবের মানটা হচ্ছে 1/4 পাই ইপসিলন নট 3q ডিভাইড বাই আর স্কয়ার। তাহলে বিভব বের করতে হলে এইভাবে আমরা কন্ডিশন করে বের করে ফেলতে পারবো, ঠিক আছে। বিভবটা এরকম চিত্র দিয়ে কিন্তু আসে। তারপর দেখো 4 নম্বর প্রশ্ন, তোমাকে বলছে 2 মাইক্রোফ্যারাড ধারকত্বের, 2 মাইক্রোফ্যারাড ধারকত্ব সি এর মান দেওয়া আছে, একটি বর্তনীতে 2000 ভোল্ট মানে ভি দেওয়া আছে, বিভব পার্থক্য প্রয়োগের পর ধারকে কতটুকু সঞ্চিত শক্তি পরিমাণ হবে, ঠিক আছে। তাহলে সঞ্চিত শক্তির পরিমাণ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ইউ। তাহলে ইউ এর সূত্র আমরা কি জানি, ইউ এটা সমান কি বলতো হাফ সি ভি স্কয়ার, যখন তোমাকে ধারকত্বের মান এবং ভি এর মান দেওয়া থাকবে, অথবা তুমি হাফ কিউভি লিখতে পারো যখন তোমাকে চার্জের মান এবং যখন তোমাকে ভি এর মান দেওয়া থাকে তখন তুমি এই সূত্র অ্যাপ্লাই করতে পারবা। আবার তুমি হাফ কিউ স্কয়ার বাই সি, যখন তোমাকে চার্জের মান এবং ধারকত্বের মান থাকবে তখন তুমি এই সূত্র অ্যাপ্লাই করতে পারো, যখন যে মান দেওয়া থাকবে আর কি। তো এখানে আমাদের বিভব দেওয়া আছে, ধারকত্ব সি এবং ভি দেওয়া আছে, তাহলে আমরা কি প্রথম সূত্র অ্যাপ্লাই করব। অতএব ইউ ইকুয়াল কত হচ্ছে হাফ সি ভি স্কয়ার, তাহলে তোমার কি হাফ ইন্টু 2 মাইক্রোফ্যারাড। তাহলে মাইক্রোফ্যারাড মানে কি 10 টু দি পাওয়ার -16 এত ফ্যারাড কিন্তু, ঠিক আছে, এটা কিন্তু লিখতে হবে। গুণ ভি স্কয়ার, দেখো ভি স্কয়ার মানে কি 2000 না, তাহলে 2 গুণন 10 টু দি পাওয়ার 3 এটার উপর স্কয়ার আমরা লিখতে পারি। তো দেখো এই 2 কাটা গেল, তাহলে এখানে 2 এর উপর স্কয়ার মানে কত 4 ইনটু 10 টু দি পাওয়ার দেখো 3 এর উপর কিউব মানে কত 6, তাহলে 10 টু দি পাওয়ার 6, আর তার সাথে এই যে 10 টু দি পাওয়ার -6 আছে, এই দুইটা কি কাটা গেল না, তাহলে থাকলো কি শুধুমাত্র 4 না। তাহলে এই যে 4 জুল হচ্ছে আমাদের সঞ্চিত শক্তির পরিমাণ, ঠিক আছে, সঞ্চিত শক্তির পরিমাণ হচ্ছে 4 জুল। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, একটি বর্গক্ষেত্রে 3টি কৌণিক বিন্দু, কয়টা কৌণিক বিন্দু, বর্গক্ষেত্রে কয়টা কৌণিক বিন্দু থাকে, কৌণিক বিন্দু থাকে কয়টা, 4টা। তো 4টার মধ্যে দেখো সবগুলা কি সমান দূরত্ব না, এটাও আর এটাও আর এটাও আর এটাও আর, দূরত্ব কিন্তু সমান। তাহলে এখানে তোমার চার্জ হচ্ছে Q1, এটা হচ্ছে Q2, এটা হচ্ছে Q3, এটা হচ্ছে Q4। তো 3টা চার্জ তোমাকে দেওয়া আছে, চতুর্থ চার্জের মান তোমাকে বের করতে বলছে যদি তোমার কেন্দ্রে কি বিভবের মানটা 0 হয়, কেন্দ্রে বিভবের মানটা কি হয়, কেন্দ্রে বিভবের মানটা 0 হয়, এইখানে এই বিন্দুতে বিভবের মানটা কি হবে, 0 হবে। তাহলে কেন্দ্রে যে নিট বিভব, এই বিভব সমান কি হচ্ছে আমি লিখতে পারি 1/4 পাই, দূরত্ব কিন্তু সেম, দূরত্ব সেম থাকবে, তাহলে ইপসাইলন নট ইনটু আর, এটা আমি লিখতে পারি এই পার্টটা যেহেতু সেম। তাহলে এখান থেকে দেখো Q1 প্লাস হচ্ছে Q2 প্লাস হচ্ছে Q3 প্লাস হচ্ছে Q4, এটা আমরা লিখতে পারি বিভবের শর্ত থেকে। তাহলে এই যে নেট বিভব এটা কত 0, এটা হচ্ছে 0, তাহলে এটা 0 ইকুয়াল 1/4 পাই ইপসাইলন নট, যেহেতু 8টা সেম তাহলে আর নিয়ে আসলাম কমন ভাবে। Q1 প্রথম চার্জ কত 5 যোগ Q2 দ্বিতীয় চার্জ কত 10, তৃতীয় চার্জ আবার -20, Q4 এর মান আমাদের বের করতে হবে। তাহলে এই পার্টটাকে এবার পক্ষান্তর করলে 0 হয়ে গেল। তাহলে দেখো এখান থেকে সবগুলা যোগ করে ক্যালকুলেশন করে Q2 এর মান এবার পক্ষান্তর করলে কিন্তু आंसर পেয়ে যাব। 5 আর 10 এ 15, 15 -20 তার মানে কত -5, দেখো -5 কুলম্ব প্লাস Q4 ইকুয়াল কত 0 হয়ে গেল। অতএব Q4 এর মান কত হবে, Q4 এর মান কিন্তু 5 কুলম্ব, Q4 এর মান 5 কুলম্ব, এটা কিন্তু আমরা ইজিলি বের করে ফেলতে পারি, ঠিক আছে। কি প্লাস না মাইনাস, অবশ্যই প্লাস, অবশ্যই +5, ঠিক আছে। তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ। তো এইভাবে যদি তোমাকে মধ্যবিন্দুতে বা যেখানে হোক বিভব বের করতে বলে, দূরত্ব যদি সেম থাকে তুমি কি 1/4 এপসিলন নট করে বাকি চার্জগুলো যোগফল করে দিবা, অথবা শর্টকাটে এরকম বললেই তুমি চার্জগুলো যোগফল ইকুয়াল 0 লিখে দিবা, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, একটি ধারকের দুই পাতের মধ্যে বিভব পার্থক্য দেওয়া আছে ভি, দুইটা পাত আছে, দুইটা পাতের মধ্যবর্তী কি বিভব পার্থক্য ভি। তাহলে ধারকের সঞ্চিত শক্তি ইউ, ধারকের প্রাথমিক অবস্থায় সঞ্চিত শক্তি কি ইউ, তাহলে ধারকের বিভব পার্থক্য বৃদ্ধি করে 3V করা হলো, মানে বিভব প্রথমে ছিল ভি, পরবর্তীতে আমরা কি করলাম 3V তে কনভার্ট করলাম, তাহলে সঞ্চিত শক্তি কতটুকু বৃদ্ধি পাবে। তো এখান থেকে আমরা জানি দেখো ইউ এটা সমান কত হাফ সি ভি স্কয়ার, তো যদি সি এ কনস্ট্যান্ট থাকে তাহলে আমরা ইউ প্রপোর্শনাল টু ভি স্কয়ার লিখতে পারি, ঠিক আছে। তাহলে তুমি এখান থেকে কি লিখতে পারো বলতো, U1 ডিভাইড বাই U2 ইকুয়াল কত V1 ডিভাইড বাই V2 এটার উপর স্কয়ার। তাহলে তুমি এখানে বলতে পারো না যে U2 এটা সমান কত বলতো, এই যে 3 তারপরে স্কয়ার ইনটু হচ্ছে U1, তার মানে কত 9U না, আগের তুলনায় কত গুণ হবে 9 গুণ হবে, কারণ কি স্কয়ার সমানুপাতিক, স্কয়ার সমানুপাতিক, তার মানে V যদি 1 হয় U হবে কত 1 স্কয়ার, V যদি 2 হয় U হবে কত 2 এর উপর স্কয়ার, V যদি 3 হয় U হবে কত 3 স্কয়ার, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তাহলে এখান থেকে অতএব এই যে এখানে শূন্য মতো লিখতে হবে U2 এটা সমান কত হবে, U2 এটা সমান কত হবে n স্কয়ার U1, V কে n গুণ করলে, V কে n গুণ করলে। পরবর্তী প্রশ্ন দেখো, সমান ধারকত্বের তিনটা ধারক, সমান ধারকত্বের তিনটা ধারক মানে তিনটা ধারকের সমান ধারক, আচ্ছা তাহলে সমবায় এবং শ্রেণীতে যুক্ত করলে কেমন কত গুণ হবে, ঠিক আছে। সমান ধারকত্বের তিনটি ধারকের সমান্তরাল সমবায়
তাদের শ্রেণী সমবায়ের কত গুণ হবে? তাহলে সমান্তরাল ধারক সিপি বাই হচ্ছে সিএস, এটা সমান আমরা লিখতে পারি। দেখো সমান ধারক সিপি এটা সমান কত? সি বাই এন সমান ধারক, তাহলে সমান ধারক সি কয়টা ধারক আছে? এটা একটু ভুল হয়ে গেছে, সিএন এন সি সিপির ক্ষেত্রে তাহলে এন কত? কয়টা ধারক? তিনটা সমান ধারক, সি পরিমাণ ধারক বললাম, এবং সিএস এটা মানে হচ্ছে সি বাই এন, তাহলে সি এন এর মান কত? তিনটা ধারক, তার মানে সি বাই 3। তাহলে এটা অনুপাতটা লেখো, তাহলে এখানে কি পেলাম? 3c ডিভাইড বাই সি বাই 3, তাহলে এই সি কাটা গেল, 3 উপরে চলে গেল 9, তাহলে তুমি এখানে বলতে পারো যে সিপি এটা সমান কত হলো? এটা সমান হচ্ছে 9cs, অর্থাৎ শ্রেণীর তুলনায় কয় গুণ? 9 গুণ। শ্রেণীর তুলনায় 9 গুণ, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? শ্রেণীর তুলনায় 9 গুণ। আবার এটা সহজে মনে রাখতে পারো যে সিপি ডিভাইড বাই সিএস এটা সমান কত? এন স্কয়ার ডিভাইড বাই 1, অথবা যদি অনুপাত করতে বলে সি ইস টু সিএস এটা সমান হয় হচ্ছে এন স্কয়ার ইস টু 1, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখো 2 নাম্বার, এখানে আমাদের বলছে এটা বেগম রোকেয়াত আসা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম যে কনসেপ্টটা ওই কনসেপ্ট আলোকে করা। দেখো 0.0 কেজি ভরের একটি শোলা 10⁻⁻4 কুলম্ব চার্জে আচ্ছা এত কেজি ভরের একটি শোলা 10⁻⁻4 কুলম্ব চার্জে চার্জিত শোলা বলটিকে অভিকর্ষীয় ক্ষেত্রে স্থির রাখতে কি পরিমাণ তড়িৎ ক্ষেত্রের প্রয়োজন হবে? অভিকর্ষীয় ক্ষেত্র মানে কি? এর যে ওজন, এই ওজনের সমান কি করতে হবে? তড়িৎ বল প্রয়োগ করলে এটা কি থাকবে? ভারসাম্য প্রয়োগ করবে, ঠিক আছে? তাহলে ওই যে ভারসাম্যর কথা বলছে, তাহলে ভারসাম্য বা স্থির রাখতে, তার মানে কি এটার ওজনটা কি হবে? এই যে তড়িৎ বল কিউ ই এটা সমান হইতে হবে, ঠিক আছে? তাহলে তড়িৎ ক্ষেত্র কতটুকু প্রয়োজন হবে এটা তোমাকে বের করতে, ই এর মানটা কত বের করতে হবে। তাহলে ই এটা দেখো, ই সমান কত আমরা দেখতে পারি? এম জি ডিভাইড বাই হচ্ছে কিউ। এম এর মান কত? 0.002 ইন্টু 9.8 ডিভাইড বাই, দেখো কিউ এর মান কত? কিউ এর মান বলছে চার্জ কত? 10⁻⁻4, তাহলে 10⁻⁻4 উপরে চলে যাবে, তো দেখো 0.002 ইন্টু 9.8 -4 উপরে গেলে কি হবে? 10⁴ পজিটিভ 4 হয়ে যাবে। তাহলে এখানে দেখো কয় ঘর? 1 ঘর 2 ঘর 3 ঘর, এইটা দিয়ে যদি গুণ করা যায় তাহলে এটা হয়ে যাবে 20 গুণন হচ্ছে 9.8, তাহলে এটা গুণ করলে কত হবে? 196, ঠিক আছে? 196 তোমার নিউটন পার কুলম্ব, ঠিক আছে? নিউটন পার কুলম্ব। আবার ই এর মান কিন্তু এই যেভাবে লেখা যায়, ই এর মান কত? এফ বাই কিউ, ই এর মান কিন্তু এফ বাই কিউ, তাহলে এফ সমান কত হয়? যে কিউ ই, ঠিক আছে? বল আবার চাইলে কি এফ বাই কিউ করে দিবা, ই এর মান যদি চাই। তোমাকে বল দেওয়া আছে আর হচ্ছে চার্জের মান দেওয়া আছে, তখন কি বলবে? ই এর মান কত? এফ বাই কিউ, যেটা এখানে হইছে। পরবর্তী প্রশ্ন, একটি বিচ্ছিন্ন সমান্তরাল পাতধারকের পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ কমানোর ফলে ধারকের সঞ্চিত শক্তির পরিবর্তন কেমন হবে? ঠিক আছে? তাহলে একটি বিচ্ছিন্ন সমান্তরাল পাতধারক, এদের মধ্যবর্তী দূরত্ব ডি, সমান্তরাল পাতধারকের ধারকত্বের সূত্র তোমাকে জানতে হবে। প্রথম কথা সি, এটা ইকুয়াল কত? ইপসাইলন নট এ ডিভাইড বাই ডি। তাহলে ধারকত্বের সাথে তোমার সমান্তরাল পাতের দূরত্বের সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। তাহলে তুমি যদি দূরত্ব দ্বিগুণ কমাইলা, দূরত্ব দ্বিগুণ কমানো মানে কি? 1/2 করাইলো, অর্ধেক করাইলো, তো সি কত হবে? সি কিন্তু দ্বিগুণ হয়ে যাবে, সি কত হবে? দ্বিগুণ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে ডি কে হাফ করা হলে সি হবে 2 গুণ। সি হবে কয় গুণ? 2 গুণ, ঠিক আছে? সি হবে কয় গুণ? 2 গুণ। তাহলে এখানে কিন্তু বিভবটা ফিক্সড, এখানে তোমার ভি কিন্তু ফিক্সড, ভি হচ্ছে কত? ভি হচ্ছে ফিক্সড। তাহলে এই সূত্র থেকে আমরা দেখো ইউ এটা সমান যে হাফ কিউ স্কয়ার বাই সি, এই সূত্র আমাদের অ্যাপ্লাই হবে, ঠিক আছে? চার্জের পরিমাণটা সেম থাকবে, ঠিক আছে? এখানে বিভবটা ফিক্সড, বিভব নিয়ে আলোচনা হবে না। তাহলে এই সূত্র অনুযায়ী আমরা কি বলতে পারি? ইউ প্রপোর্শনাল টু 1/c। তাহলে ইউ প্রপোর্শনাল টু যদি 1/c হয়, তাহলে সি কয় গুণ হয়েছে? দ্বিগুণ না? অর্থাৎ সমান্তরাল পাতধারকের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করা হলে সি হচ্ছে দ্বিগুণ। তাহলে ইউ হচ্ছে কি? 1/c, তার মানে 1/c মানে কি? 1/2। তাহলে ইউ কত গুণ হবে? অর্ধেক হবে। ইউ কত গুণ হবে? অর্ধেক হবে। বুঝতে পারছো? তাহলে সি কে যদি দ্বিগুণ করা হয়, ইউ হবে কত? অর্ধেক। কেন? ব্যস্তানুপাতিক সম্পর্ক। আবার এখানেও সেম, সি ডি কে যদি তুমি অর্ধেক করো, সি হয়ে যাবে কত? দ্বিগুণ। কেন? ব্যস্তানুপাতিক সম্পর্ক, ঠিক আছে? তো এই কন্ডিশন থেকে আমরা বলতে পারি ই প্রপোর্শনাল টু 1/c, বা তুমি ই প্রপোর্শনাল টু ডি এটাও লিখতে পারো, ঠিক আছে? কেন? ফাইনালি তো এটাই হচ্ছে, এই যে 1/c, তাহলে এটা ক্যালকুলেশন করে তুমি 1/d লিখতে পারো। পরবর্তী প্রশ্ন দেখো, তড়িৎ বিভব তোমাকে দেওয়া আছে, এখানে x দূরত্ব নির্দেশ করতেছে, তাহলে x = 1 হলে তড়িৎ ক্ষেত্রের মান কত? তো তড়িৎ ক্ষেত্রের মান আমাদের যে v এবং e এর মধ্যে যে সম্পর্ক, e এটা সমান হচ্ছে তোমার
ডিভি বাই ডিএক্স, ঠিক আছে। যেখানে ভি একটা ফাংশন দেওয়া আছে, তাহলে এখানে তুমি দেখো ফাংশন দেখো আলটিমেটলি এক্স টু দি পাওয়ার 0 মানে এটা তো 5, এটা 5, তাহলে কনস্ট্যান্ট পার্ট নিয়ে তো আমার দরকার নেই, আমি তাও নিলাম দেখো ডি বাই ডিএক্স, মাইনাস দিলাম সামনে, দেখো 5x নট প্লাস হচ্ছে 10x মাইনাস 9, এটাকে অন্তরীকরণ করলে মান চলে আসে দেখো -10, ঠিক আছে। তাহলে ই এর মান প্রাবল্য, তাহলে ভি বাই এম, তাহলে এটা হচ্ছে আমাদের টোটালি প্রাবল্যের মান, ঠিক আছে। আবার যদি তোমাকে ভি এর মান বলে, তাহলে ভি এর মান আবার কি হলো, সামেশন অফ ই ডিএক্স, ঠিক আছে। তো দুইটা সূত্র কিন্তু ইম্পর্টেন্ট মনে রাখতে হবে। তোমাকে অনেক সময় বলবে যে প্রাবল্য এবং হচ্ছে তড়িৎ ক্ষেত্রের মধ্যে সম্পর্ক কি, তখন এই যে তুমি এই দুইটা সূত্র অ্যাপ্লাই করবে, ই ইকুয়াল টু ডি বাই ডিএক্স, অবশ্যই মাইনাস চিহ্ন কিন্তু আছে সামনে, ঠিক আছে, মাইনাস ডি বাই ডিএক্স অথবা ভি ইকুয়াল টু ই ডিএক্স। পরবর্তী প্রশ্ন দেখো, দুইটা চার্জ Q1 এবং Q2 পরস্পর থেকে r দূরত্বে থাকলে ক্রিয়াশীল বল F হয়, তাহলে তোমার হচ্ছে প্রথম ক্ষেত্রে কি চার্জ দেখো F, এটা সমান কত, Q1 Q2 ডিভাইড বাই r স্কয়ার। এবার বললো যে চার্জগুলোকে উভয় চার্জকে দ্বিগুণ করলাম, মানে Q1 কেও দ্বিগুণ Q2 কেও দ্বিগুণ, তাহলে আমরা F ড্যাশ এটা সমান কি, দুইটাকে দ্বিগুণ করলাম, তাহলে Q1 2 Q2, আর মধ্যবর্তী দূরত্বে অর্ধেক করলাম, তার মানে কি r ডিভাইড বাই 2 এটার উপর স্কয়ার। তাহলে উপরে কি হচ্ছে, উপরে হচ্ছে 4 Q1 Q2, আর নিচে হচ্ছে দেখো 1/4 ইনটু হচ্ছে r স্কয়ার। তাহলে এই 4 কি করলো, দূরত্বকে অর্ধেক করে দিলাম, দূরত্বকে কি করলাম, অর্ধেক করে দিলাম, তাহলে 1/4 হয়ে গেল, 4 উপরে চলে যাবে, তেমন উপরে চলে গেলে দেখো কি আসছে, উপরে চলে গেলে তোমার হচ্ছে কত, 16 ইনটু Q1 Q2 ডিভাইড বাই হচ্ছে r স্কয়ার। এইটা কি, এটা হচ্ছে আমাদের প্রথম অবস্থায় f না, তাহলে এটা কিন্তু ইকুয়াল কত হচ্ছে বলতো, 16f। তাহলে কি আগের তুলনায় কয় গুণ হচ্ছে, আগের তুলনায় 16 গুণ হয়ে যাচ্ছে, আগের তুলনায় 16 গুণ হয়ে যাচ্ছে, ঠিক আছে। কারণ আমরা এখান থেকে জানি কি f প্রপোর্শনাল টু Q1 Q2 এবং f প্রপোর্শনাল টু 1/r স্কয়ার, দুইটা সম্মিলিত করে আমরা কি 16 গুণ পাচ্ছি বল। এই কনসেপ্টগুলো কিন্তু ইম্পর্টেন্ট স্থির তড়িৎ থেকে। এবার দেখো, একটি পরিবাহকের ধারকত্ব তোমাকে দেওয়া আছে 40 ফ্যারাড, কিন্তু এতে কত আধান দিলে এর বিভব 8 কুলম্ব হবে, 8 ভোল্ট হবে আর কি। তাহলে দেখো সি, এই সি সমান আমরা জানি কি কিউ ভাগ ভি, ঠিক আছে। কত আধান মানে কিউ এর মান তোমাকে বের করতে বলছে, তাহলে অতএব কিউ এটা সমান কত, এটা সমান সিভি, তাহলে সি এর মান দেখো 40 এবং ভি এর মান কত, ভি এর মান বলছে 8, চারটা কত 32 আর এই যে 0 হচ্ছে তো কুলম্ব, ঠিক আছে। তাহলে অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে ডি নাম্বারটা। এবার দেখো আমরা স্থির তড়িৎ থেকে চলতড়িতে চলে আসলাম। তো চলতড়িতে কি বলছে, একটি বাড়ির বৈদ্যুতিক মিটারে তোমাকে 10 এম্পিয়ার এবং এত ভোল্ট দেওয়া আছে। এম্পিয়ার মানে কি, এখানে কারেন্টের মান দেওয়া আছে আই, এবং ভোল্ট এটা ভি দেওয়া আছে, ঠিক আছে। তাহলে কতগুলো 40 ওয়াটের বাল্ব এর বাতি নিরাপদ লাগানো যাবে, ঠিক আছে। তাহলে এখান থেকে কতটুকু ক্ষমতা জেনারেট হচ্ছে এটা আমরা ফাইন্ড আউট করতে হবে। আমাদের যে বাড়ির যে বৈদ্যুতিক মিটার, এই মিটারের ক্ষমতা কত, এই ক্ষমতা হচ্ছে পি ইকুয়াল হচ্ছে ভিআই। তাহলে এই যে ক্ষমতা, এই ক্ষমতা সমান সংখ্যক বলিত মানে বাল্বই তো বাড়িতে নিরাপদ লাগানো যাবে, তাই না। তো তুমি এর থেকে কম দিলে বা বেশি দিলে তো হবে না। তাহলে এইখানে যতটুকু পাওয়ার, এই পাওয়ারের সমান কি বাল্ব হইতে হবে। মনে করলাম যে এন সংখ্যক বাল্ব, এন সংখ্যক বাল্ব, এন সংখ্যক বাল্ব লাগানো যাবে, তাহলে এন সংখ্যক বাল্বের ক্ষমতা কি হবে, এই ক্ষমতার সমান হইতে হবে। এন সংখ্যক বাল্বের ক্ষমতা কি হইতে হবে, আমাদের মিটারের ক্ষমতার সমান হইতে হবে। তার মানে আমরা কিন্তু বলতে পারি যে হচ্ছে এই যে পি ড্যাশ, তাহলে এন পি ড্যাশ, এটাকে আমরা পি ড্যাশ ধরলাম, ইকুয়াল কত হবে, পি মানে মিটারের ক্ষমতার সমান হইতে হবে। তাহলে এন সমান কত হইলো, এন সমান হচ্ছে পি ডিভাইড বাই পি ড্যাশ। পিটা কি, পিটা হচ্ছে মিটারের ক্ষমতা, তাহলে মিটারের ক্ষমতা হচ্ছে ভিআই, মিটারের ক্ষমতা কত ভিআই, আর পি ড্যাশ মানে কত 40, তাহলে ভ্যালুগুলো বসাও, 10 গুণন হচ্ছে 220 ডিভাইড বাই 40। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা ভ্যালুগুলো পাবো। তাহলে এটাকে কাটলে দেখো 4 থেকে 4 দিয়ে এটাকে কাটলে 4 5 20, 4 5 20 মানে 55টি। তাহলে এখানে অ্যান্সার কত হবে, 55টি। এই প্রশ্নটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, খুবই আসছে, ঠিক আছে, অনেকবার আসছে। তাহলে এখন বাল্বের সংখ্যা বের করতে হলে আমরা কি করব, ডিরেক্ট এন পি ড্যাশ ইকুয়াল কত হবে ভিআই, ঠিক আছে, ভিআই। তখন তুমি এন এর মানটা ডিরেক্ট ভিআই ডিভাইড বাই পি বাল্বের ক্ষমতা দিয়ে ভাগ করে দিবা। তাহলে মিটারের ক্ষমতাকে বাল্বের একটা ক্ষমতা দিয়ে ভাগ করলে আলটিমেটলি পেয়ে যাবা। এখানে তোমাকে আরো অনেক ভাবে দিতে পারে, বলবে যে এন সংখ্যক বাতি সুন্দরভাবে লাগানো হয়, তাহলে বাতির ক্ষমতা কত, অনেক সময় তাকে বাতির ক্ষমতা বের করতে দিতে পারে। তাহলে বাতির ক্ষমতা মানে কি, যে পি ড্যাশ বের করবা, তাহলে পি ড্যাশ ইকুয়াল টু পি ডিভাইড বাই এন, অর্থাৎ বাল্বের সংখ্যা দিয়ে ভাগ করলে পি ড্যাশটা পেয়ে যাবা। অর্থাৎ একই কনসেপ্ট থেকে এনও বের করতে দিতে পারে, পি ড্যাশও বের করতে পারে। তুমি কি সূত্র জানলে ইজিলি বের করতে পারবা না। যদি পি ড্যাশ বের করতে বলে, মানে তোমাকে বলো যে বাল্বের ক্ষমতা কত, তাহলে পি ড্যাশ বের করবা পি ভাগ এন, শেষ। এবার দেখো ডান পাশের বর্তনীটির প্রবাহ মাত্রা কত। তাহলে এই ম্যাথটা করতে হলে একটা জায়গায় তোমরা গরমিল খাবা, সেটা হচ্ছে দেখো 2টা ভোল্ট দেওয়া, 2টা মিটার ব্যাটারি যুক্ত করা আছে।
তো এদের মধ্যে কারেন্ট এখন কি হবে, দুইটা ভোল্ট, 12 ভোল্ট 2 ভোল্ট। তাহলে এখন কি দুইটা যোগ করবো না বিয়োগ করবো, কনফিউশনে পড়ে যাবে। দেখো যখন দেখো এই যে মিটারের দাগ এমন থাকবে, একই মুখী থাকবে, ঠিক আছে, প্লাস মাইনাস মাইনাস প্লাস এরকম থাকবে, তো মাইনাস মানে দুইটা দেখো সাথে সাথে না, তাহলে নেট বিভব কি হবে V1 মাইনাস V2, এটা কি হবে নেট বিভব যদি একই সাথে থাকে, এরকম সিকোয়েন্সে থাকে কি দুইটা বিয়োগফল। আর যদি এরকম থাকে প্লাস মাইনাস এরকম থাকলে V1 V2, এরকম থাকলে আমরা কি V সমান V নেট সমান কি হবে V1 যোগ V2। তাহলে বুঝলা কখন যোগ হবে কখন বিয়োগ হবে, প্লাস মাইনাস, ঠিক আছে। আর যদি প্লাস মাইনাস প্লাস থাকে তাহলে কি হবে, দুইটা বিয়োগ হয়ে যাবে। তাহলে এখানে আমাদের নেট বিভবটা আগে লাগবে, নেট বিভবটা কত হচ্ছে, V ইকুয়াল কত হচ্ছে V1 মাইনাস হচ্ছে V2, তার মানে 12 মাইনাস 2 ইকুয়াল কত হচ্ছে 10 ভোল্ট, এটা হচ্ছে নিব। এবার আমরা এখান থেকে ক্যালকুলেশন করব আমাদের টোটাল রোধের মানটা, কারণ আমাদের প্রবাহ মাত্রা কি I ইকুয়াল কত, I ইকুয়াল এখান থেকে আমরা V বাই R করলে বা রোধ টোটাল যে তুলরোধ এটা বের করতে আর ইকুইভ্যালেন্ট এটা দিয়ে ভাগ করতে পারলে আমরা কি টোটাল কারেন্টের মানটা পাবো। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ যে এই 2 ওহম এবং এই 2 ওহম কিসে আছে, সমান্তরালে আছে, দুইটা সমান রোধ, যদি সমান্তরালে থাকে তাহলে কি এইটা আমি কি লিখতে পারি 2/2 না, তার মানে কি এটার মান কত হচ্ছে M। তাহলে প্রথম অবস্থায় যে তোমার হচ্ছে তুল্য রোধ RP এটা সমান কত হচ্ছে, সমান সংখ্যক, তার মানে 2 কয়টা, দুইটা, তাহলে 2/2 মানে কত 1 ওহম হলো প্রথম অবস্থায় তুল্য রোধ। তাহলে এই অবস্থায় দেখো RP এটা কি একসাথে হয়ে গেল না, RP এই টোটালটা হচ্ছে একটা, তার সাথে এই যে 4 ওহম এটা কি পাশাপাশি না, তার শ্রেণীতে আছে। তাহলে ফাইনালি আমরা কি ফাইনাল যে তুল্য রোধ RS বা শ্রেণীতে কি হচ্ছে 4 যোগ হচ্ছে 1, তার মানে কত 5 ওহম। এই 5 ওহমটা হচ্ছে আমাদের ফাইনাল ইকুইভ্যালেন্ট বা তুল্য রোধ। তাহলে এখান থেকে আমরা এখন কারেন্টের মান বের করব I, এটা সমান কত V ডিভাইড বাই, তাহলে V কত 10 ভোল্ট পাইছি ডিভাইড বাই যে 5, তার মানে কত 2 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে আমাদের কারেন্টের মান, সেটা হচ্ছে এই যে 2 অ্যাম্পিয়ার, ঠিক আছে, পজিটিভ 2 অ্যাম্পিয়ার। তাহলে এইভাবে আমরা কিন্তু বর্তনীর প্রবাহ মাত্রা বের করব, ঠিক আছে। তাহলে বিভবগুলো ইম্পর্টেন্ট, বিভবটা ভালো করে দেখবা পাশাপাশি আছে কিনা। পরবর্তী প্রশ্ন দেখো, বস্তুর আপেক্ষিক রোধ কোন বিষয়ের উপর নির্ভর করে, বস্তুর আপেক্ষিক রোধ শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভর করবে, ঠিক আছে, শুধুমাত্র তাপমাত্রা এবং মাধ্যম, শুধুমাত্র তাপমাত্রা এবং মাধ্যম, ঠিক আছে। নরমাল যে রোধ রোধ কিসের উপর নির্ভর করে, রোধ R, এটা কিসের উপর নির্ভর করবে, R প্রপোর্শনাল টু দৈর্ঘ্যের উপর নির্ভর করবে, এবং R প্রপোর্শনাল টু 1/a প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, অথবা R প্রপোর্শনাল টু 1/r², ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতে, ঠিক আছে। তো এগুলো যদি সব সাথে মিলাই দেই তাহলে কি হচ্ছে R ইকুয়াল রো L ডিভাইড বাই A, এবং এই রোটাই হচ্ছে আপেক্ষিক রোধ, এই রোটাই হচ্ছে আমাদের আপেক্ষিক রোধ। আপেক্ষিক রোধ কিন্তু দৈর্ঘ্য প্রস্থ চেঞ্জ করলে পরিবর্তন হবে না, ঠিক আছে, দৈর্ঘ্য প্রস্থ চেঞ্জ করলে আপেক্ষিক রোধ পরিবর্তন হবে না, রোধ পরিবর্তন হবে, আপেক্ষিক রোধ পরিবর্তন হবে না। কিসের উপর নির্ভর করবে, আপেক্ষিক রোধ মাধ্যম এবং তাপমাত্রার উপরে নির্ভর করবে। এখানে দেখো 4 নম্বর, 100 ওয়াটের 5টি বাতি দিনে 4 ঘন্টা জ্বললে মে মাসে কত কিলোওয়াট বিদ্যুৎ ব্যয় হবে, ঠিক আছে। তাহলে আমাদের কি করতে হবে, 5টা বাতি তোমাদের 100 ওয়াটের, ঠিক আছে, তাহলে দিনে 8 ঘন্টা করে চলতেছে, তো টোটাল মে মাসে কত গুণ হবে। তাহলে মে মাস কত দিনে বলো তো, মে মাস কিন্তু 31 দিনে, মে মাস কয় দিনে, মে মাস হচ্ছে 31 দিনে। তাহলে আমাদের ক্ষমতা, এই ধরনের ক্ষমতা বের করার সূত্র কি, এই ধরনের ক্ষমতা বের করার সূত্র হচ্ছে তোমাকে কাজ, কিলোওয়াট আলটিমেটলি কাজ বা শক্তি, এই যে W এটা সমান হচ্ছে P ইন্টু T, কত সময় ধরে, এবং দিন যদি দেওয়া থাকে কত দিন ধরে, ঠিক আছে। তাহলে এই হিসাবটা আমাদের করতে হবে। তাহলে প্রথম অবস্থায় ক্ষমতা দেওয়া আছে, দেখো প্রথম PT, এই PT বের করবো, দেখো 5 দিন। তাহলে এখানে আমাদের টোটাল যে ক্ষমতা, হচ্ছে 5টি বাল্ব মানে 100, এটা হচ্ছে টোটাল ক্ষমতা। সময় কতক্ষণ সময় ধরে জ্বলে, 8 ঘন্টা, কয় দিন, 31 দিন। এইটা আমাদের এখন ক্যালকুলেশন করতে হবে, তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব, ঠিক আছে। তো দেখো 500 5 আর 40, তাহলে এখানে 3 4 12, এখানে কিলোওয়াট, ঠিক আছে। তাহলে এখানে আমরা ভ্যালুগুলো বের করব, তাহলে মানটা কিন্তু বড় সড়ো হচ্ছে। তাহলে আমরা ছোটগুলা হিসাব করে ফেলি আগে। দেখো 5 আর 40, 3 4 12, 0 4 0 3 4 12, তাহলে দেখো এখানে কত হচ্ছে 12 40, এটা হচ্ছে আমাদের কত ওয়াট আসছে, ঠিক আছে, এটা হচ্ছে ওয়াট আসছে। এখন এর সাথে আরো 100 মানে 2টা শূন্য গুণ, তার মানে কি হচ্ছে দেখো তো 124, তার সাথে 3টা শূন্য, এত ওয়াট। আমাদের কিলোওয়াট আনতে বলছে, কিলোওয়াট মানে কি, এটাকে 1000 দিয়ে ভাগ করবো, তাহলে কি হচ্ছে 124
কিলোওয়াট, ঠিক আছে 124 কিলোওয়াট পার আওয়ার, কিলোওয়াট আওয়ার, ঠিক আছে। তো এইভাবে আমরা শক্তিগুলো বের করবো, ঠিক আছে। কারণ আমরা কি পি সমান কি জানি, পি সমান জানি হচ্ছে ডাব্লিউ ভাগ টি, তাহলে ডাব্লিউ সমান কি হবে বলতো, পিটি। আবার যদি তোমাকে ভি এবং আই দেওয়া থাকে কি লিখবা, ভি আই টি। যদি তোমাকে বিভব এবং তড়িৎ প্রবাহ দেওয়া থাকে তখন কি ভি আই টি এই সূত্র অ্যাপ্লাই করে দিবা, ঠিক আছে। আর এই যে বিদ্যুৎ প্রবাহ বললে এরকম কি হবে, পিটিডি, অর্থাৎ প্রথমে কয় ঘন্টা করে চলে আর মোট ক্ষমতা, দেন কয় দিন চলছে এটা গুণ, ঠিক আছে। আর যে টাকার হিসাব করে তাহলে এর সাথে যত টাকা এইটা বের, এই যে এটাই আমাদের কিন্তু আমাদের ইউনিট, এক ইউনিট, ঠিক আছে। এটা কিন্তু ইউনিট, এটা হচ্ছে ইউনিট। তাহলে এর সাথে বিল যদি চাই তাহলে যত বিল তত টাকা গুণ করে দিতে হবে, তত টাকা গুণ, তাহলে কি টোটাল বিলের মানটা পেয়ে যাবা। পরবর্তী প্রশ্ন দেখো, পাশের চিত্রে এ এবং বি এর মধ্যকার তুল্যরোধ তোমাকে বের করতে হবে কত ওহম। তাহলে এ এবং বি কোনটা, দেখো তো এই যে এই প্রান্ত এবং এই প্রান্ত। তাহলে এই ধরনের আমরা কি করবো, প্রথমে ছোট ছোট দিকে যাইতে হবে। তাহলে সুন্দর মতো একটু দেখবা যে রোধটা কিভাবে কোথায় কি আছে। তাহলে আমরা ইজিলি দেখা মাত্রই কিন্তু আমরা দেখতে পাচ্ছি, দেখা মাত্রই দেখো এই যে 4 ওহম এবং এই 4 ওহম কিসে আছে দেখো তো, পরস্পর প্যারালাল মানে সমান্তরাল। দেখো এইটার এক প্রান্ত, এই দুইটার এক প্রান্ত এক বিন্দুতে, আবার দুইটার এক প্রান্ত এই বিন্দুতে। তার মানে কি আমরা বলতে পারি এটা কি আছে, এটা প্যারালালে আছে। তাহলে প্যারালালে থাকলে সমান সংখ্যক রোধ থাকলে কি হবে, আর ভাগ 2 না। তাহলে এখানকার রোধটা কি হচ্ছে প্রথমে আরপি, এই আরপিটা কত হচ্ছে বলতো 4/2, তার মানে কত 2 ওহম। তাহলে এখানে আমরা কত রোধ পেলাম আলটিমেটলি, তাহলে চিত্রটা এরকম হয়ে গেল না। এখানে হলো 2 ওহম, এখানে থাকলো 3, এখানে হলো 5। এবার দেখো এই 3 এবং এই 2 কি হচ্ছে পরস্পর শ্রেণীতে আছে, পরস্পর কি আছে শ্রেণীতে। তাহলে এখানে আর এস এটা সমান কত হলো 5 আর 3 আর 2 5, এগুলো কত 5 ওহম, ঠিক আছে। তাহলে 5 ওহম। এবার দেখো কি হচ্ছে, চিত্রটা কেমন হয়ে গেল, এখানে আসলো 5 ওহম এবং এখানে থাকলো 5 ওহম। এই দুইটা কি পরস্পর প্যারালাল না, সমান রোধ। তাহলে সমান রোধ প্যারালাল থাকলে কি হবে, আর পি ড্যাশ এটা সমান কি, সমান রোধ প্যারালাল থাকলে আর ভাগ এন, তাহলে হচ্ছে 5/2, তার মানে কত 2.5 ওহম। তাহলে এভাবে আমরা ইজিলি তুল্যরোধটা বের করতে পারি, ঠিক আছে। তাহলে প্রথমে একটু চিত্রগুলো দেখবা যে কোন সাইড থেকে গেলে আমাদের সহজ হচ্ছে, বা চোখের সামনে কোনগুলো প্যারালাল আছে কোনগুলো শ্রেণীতে আছে সেগুলো আগে হিসাব করে নিবা, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো আমাদের, এই যে এটা 8 নাম্বার, নিচের কোন বর্তনীতে, নিচের বর্তনীটির এল ও এম বিন্দুর মধ্যবর্তী তুল্যরোধ, এল এবং এম মানে টোটালটা আর কি বের করতে বসে। তাহলে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি দেখো এই যে তিনটা, এই তিনটা কিসে আছে, পরস্পর প্যারালালে আছে, একই রকম রোধ না। তাহলে প্রথম অবস্থায় দেখো রোধটা কি হয়ে গেল, প্রথম অবস্থায় দেখো রোধটা কি হয়ে যাচ্ছে আমাদের, এখানে আছে 100, তাহলে এখানে তিনটা রোধ, তাহলে তিনটা রোধ সেম আছে, তার মানে কি 3/3 ইকুয়াল কত হবে 1 ওহম হয়ে গেল। একই রকম রোধ থাকলে প্যারালালে কি হবে, আর ভাগ এন, 3 এর মান হচ্ছে আর, আর কয়টা আছে সেটা হচ্ছে এন, তাহলে 3/3 হয়ে গেল 1 ওহম। তাহলে দেখো এখানে কি পেলাম আমরা 1 ওহম পাইলাম, তার সাথে আবার এখানে কি আছে 9 ওহম, কিসে আছে 9 ওহম, এটা হচ্ছে এম বিন্দু। তাহলে এবার এই তিনটা কিসে আছে, তিনটা কিন্তু শ্রেণীতে আছে। তাহলে 9 রেখে 10 রেখে 11, 11 9 কি 20 হয়ে গেল। তাহলে টোটাল যে রোধটা আর এস এটা সমান কত হলো 20 ওহম, ঠিক আছে। খুব ইজিলি তোমরা লিখতে হবে। পরবর্তী প্রশ্ন দেখো 7 নম্বর, এখানে বলছে একটি তারের প্রস্থচ্ছেদের আয়তাকার এবং দৈর্ঘ্য 2 মিলিমিটার, প্রস্থ দেওয়া আছে 1 মিলিমিটার, তারটির মধ্য দিয়ে 4 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে প্রবাহ ঘনত্ব কত, প্রবাহ ঘনত্ব। তাহলে প্রবাহ ঘনত্ব আমরা কিভাবে করব, প্রবাহ ঘনত্ব দেখো, প্রবাহ ঘনত্ব জিনিসটা কি, কতটুকু যাচ্ছে এবং তাকে ক্ষেত্রফল দিয়ে যদি ভাগ করে দিই তাহলে আমরা কি পাবো, প্রবাহ ঘনত্ব পাবো। তাহলে এখানে ক্ষেত্রফলটা ইম্পর্টেন্ট। তাহলে ক্ষেত্রফল দৈর্ঘ্য আর প্রস্থ আছে, দৈর্ঘ্য আর প্রস্থ দিয়ে ক্ষেত্রফলটা আমরা পাবো, এটা কি মিলিমিটার দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমরা যদি এটাকে জে দ্বারা প্রকাশ করি, দেখো আই কারেন্ট কতটুকু আছে, কারেন্ট আছে 4 এম্পিয়ার, ভালো কথা, কারেন্ট 4 আছে, ডিভাইড বাই ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে ক্ষেত্রফল কি দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে 2 মিলিমিটার মানে কি 10⁻³ গুণ এখানে 1 মিলিমিটার 10⁻³ মিটার। তাহলে এখানে কত হলো, 2 দিয়ে এটা কাটলে উপরে 2 থাকে, আর এটা দেখো গুণ করলে আলটিমেটলি 2 ডিভাইড বাই 1 ইন্টু 10⁻⁶। এই -6 কি উপরে চলে যাবে, তাই না, এই -6 কি করবে উপরে চলে যাবে। তাহলে এখান থেকে 2 মিলিমিটার প্রস্থ এত দৈর্ঘ্য এত প্রস্থ, আচ্ছা তাহলে দেখো এখানে কি হবে 2 গুণ 10⁶ মিটার পার ইনভার্স 2। এটা হচ্ছে আমাদের কি টোটাল প্রবাহ ঘনত্ব, এটা হচ্ছে প্রবাহ ঘনত্ব, ঠিক আছে, যেটা বি নাম্বার অপশন দেওয়া আছে। তাহলে প্রবাহ ঘনত্ব কিভাবে বের করব, কারেন্ট প্রবাহকে ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দিব, ঠিক আছে, দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে গুণ করে দিলাম, আর দৈর্ঘ্য প্রস্থের একক কি হবে মিটারে নিতে হবে, তাহলে 10⁻⁻3। এরপরে আসো, একটি বৈদ্যুতিক বাল্বে তোমাকে বলছে 40 ওয়াট লেখা এবং 200 ভোল্ট লেখা, তাহলে বাল্বের রোধ কত হবে।
বাল্বের রোধ কত হবে, কি কি দেওয়া আছে, ওয়াট দেওয়া আছে, বিভব দেওয়া আছে। তার মানে দেখো তোমাকে পি ক্ষমতা দেওয়া আছে কত, ক্ষমতা দেওয়া আছে 40 ওয়াট, এবং বিভব এটা দেওয়া আছে কত 200 ভোল্ট। তো এখন আমরা তোমাকে পি এবং এর সম্পর্কটা দেখাই। পি এটা সমান কত বলতো, পি সমান হচ্ছে ভিআই, ঠিক আছে, ভিআই। আবার আমরা ভি এটা সমান কি লিখতে পারি, আই আর লিখতে পারি। আবার আই এটা সমান কি লিখতে পারি, ভি ডিভাইড বাই আর লিখতে পারি। তো এই দুইটা ভ্যালু তুমি যদি এটা ট্রান্সফার করো তাহলে ভি এর কিন্তু ভিন্ন ভিন্ন সূত্র আসবে। দেখো তুমি যদি ভি এর মানটা বসাও, ভি এর মান কত, আই আর না, তাহলে তুমি এখানে কি লিখতে পারছো বলতো, আই স্কোয়ার আর। এখন তোমাকে যদি ক্ষমতা এবং হচ্ছে কারেন্টের মান দেওয়া থাকে তখন তুমি এই সূত্র অ্যাপ্লাই করবা। এবার তোমাকে যদি আই এর মান বসাও তাহলে ভি বাই আর, তাহলে দেখো কি হচ্ছে ভি স্কোয়ার বাই আর। তোমার কি দেওয়া আছে দেখো তো, ভি দেওয়া আছে এবং পি দেওয়া আছে না, আর এর মান বের করতে বলছে। তার মানে তোমাকে তিনটা রাশির সূত্র নিতে হবে, দুইটার মান দেওয়া থাকবে, অপরটার মান বের করতে হবে যেটা দরকার। দেখো এখানে তোমাকে পি দেওয়া আছে, ভি দেওয়া আছে, তাহলে পি ভি এবং আর কোনটা আছে এটা না, তাহলে দেখো এই সূত্র আমরা অ্যাপ্লাই করব, পি ইকুয়াল ভি স্কোয়ার বাই আর, এই সূত্র অ্যাপ্লাই করবো, কারণ কি পাওয়ার সমান ভি স্কোয়ার বাই আর, যেখানে ভি এর মান আমার জানা আছে, আর এর মানটা বের করতে হবে। তাহলে এখান থেকে তুমি ইজিলি আর ইকুয়াল কি লিখতে পারো, ভি স্কোয়ার ডিভাইড বাই পি, ঠিক আছে। তাহলে এখানে আমরা সুন্দর মতো আর এর মানটা বের করি, অর্থাৎ আর এটা সমান ভি স্কোয়ার, ভি স্কোয়ার মানে কত 200 গুণ হচ্ছে 200 ডিভাইড বাই পি এর মান কত 40, তাহলে 40 দুই দুগুণে কত 4, একটা শূন্য কাটা, দুই দুগুণে 4, 4 কাটা গেল, তাহলে 1, আর এখানে থাকলো কত 1000, 1000 ওহম। এটা হচ্ছে উত্তর। তো ইজিলি আমরা বের করে ফেলতে পারি, ঠিক আছে, এত জটিল করার কিছু নাই। যদি তোমাকে এখানে এই যে এই জিনিস থাকে, দেখো যদি তোমাকে বলতো যে 40 অ্যাম্পিয়ার আর হচ্ছে কি 200 ভোল্ট, এটা মানে কি, এটা মানে হচ্ছে আই দেওয়া, আর ভি মানে কি, ভি মানে হচ্ছে ভি দেওয়া, এবং ওয়াট মানে কি, ওয়াট মানে হচ্ছে পি দেওয়া, ঠিক আছে। এইগুলা দেখে তোমাকে, এই সিম্বলগুলো দেখে বা এককগুলো দেখে বুঝতে হবে যে আসলে কি কি দেওয়া আছে এবং কি বের করতে হবে। ওকে, পরবর্তী প্রশ্ন আসো। তোমাকে বলছে 60 ওয়াট এবং 100 ওয়াটের দুইটা বাল্ব 230 ভোল্ট বিভবে সঠিকভাবে জ্বালানোর জন্য তৈরি করা হয়েছে। আচ্ছা, 60 ওয়াট বাল্ব ও 100 ওয়াট বাল্বের রোধের অনুপাত কত, 100 ওয়াট রোধের অনুপাত কত, তাহলে ক্ষমতা দেওয়া আছে, হ্যাঁ ক্ষমতা দেওয়া আছে, তাহলে 230 ভোল্ট সঠিকভাবে। এখন ঘটনা হচ্ছে ক্ষমতার সাথে রোধের সম্পর্ক আমরা দেখলাম, ক্ষমতার সাথে রোধের সম্পর্ক ভি, তোমাকে এখানে 200 বিভব সঠিকভাবে, তার মানে কি ভি এর মানটা কনস্ট্যান্ট, ভি এর মানটা কনস্ট্যান্ট, তাহলে আমার এখানে কি সূত্র অ্যাপ্লাই করতে হবে, এখানে তোমার 60 ভাগ 100, তাহলে তোমার হচ্ছে যদি কাটাকাটি হয় তাহলে 10 ভাগ, হ্যাঁ ঠিকই আছে, তাহলে এখানে তোমার হচ্ছে 5/3 অ্যান্সার হবে, 5:3 হবে। দেখো তাহলে আমরা পি সমান কি জানি, ভি স্কোয়ার বাই আর, তাহলে এখান থেকে আমরা বলতে পারি পি প্রপোর্শনাল টু 1 বাই আর, তাহলে এখানে আমরা P1 ভাগ হচ্ছে P2 এটা সমান কি লিখতে পারি, R2 ডিভাইড বাই R1। বাল্বের রোধ কত, বাল্বের রোধের অনুপাত কত, তাহলে P1 রোধের বাল্বের রোধের অনুপাত বের করতে, তাহলে R1 বাই R2, R1 ভাগ হচ্ছে R2 এটা সমান আমি কি লিখতে পারি, P2 ডিভাইড বাই P1। P2 এর মান কত 100, নিচে কত 60, শূন্য কাটা, তাহলে এটাকে 2 দিয়ে কাটলে কত থাকে, উপরে থাকে 5, নিচে থাকে 3, তার মানে তুমি এখানে বলতে পারো এটা সমান কত 5/3। তাহলে এখানে আমরা দেখো R1 is to R2 এটা সমান কত হয়ে গেল, এটা সমান হলো 5:3, যেটা আমাদের কি দেওয়া আছে, ডি নাম্বার অপশন দেওয়া আছে, ঠিক আছে। তো এইভাবে আমরা অনুপাতের ম্যাথগুলা করব, সূত্রগুলো তোমাকে জানতে হবে এবং সূত্রের সাহায্যে কোনটা কার সমানুপাতিক কোনটা কার ব্যস্তানুপাতিক এটা জানাটা অনেক বেশি জরুরি, ঠিক আছে, তাহলে তুমি সবগুলা ম্যাথই করে ফেলতে পারবা ইজিলি। এরপরে তোমাকে দেখো বেগম রোকেয়াতে একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে শান্ট, ঠিক আছে, শান্ট। তো এখানে বলছে দেখো 100 ওহম রোধের একটি গ্যালভানোমিটার 10 মিলি এম্পিয়ার তড়িৎ প্রবাহ নিরাপদে গ্রহণ করতে পারে, তাহলে কতটুকু গ্রহণ করতে পারে এটা ইম্পর্টেন্ট, এবং কতটুকু মাপতে হবে, কতটুকু মাপতে হবে, 10 এম্পিয়ার তড়িৎ প্রবাহ মাপতে হবে, তাহলে শান্ট কত হবে, তাহলে শান্ট কত হবে। তাহলে আমাদের যে সূত্র, রোধের যে সূত্র সেটা আমরা বের করতে পারি, সেটা হচ্ছে দেখো সেটা কতটুকু, সেটা হচ্ছে আর, এই যে আর, এই আর ইকুয়াল হচ্ছে তোমার আর ডিভাইড বাই n-1, ঠিক আছে। তাহলে আর কোনটা, এ আর হচ্ছে যতটুকু মাপ গ্যালভানোমিটার রোধ, এবং এসটা কি, এসটা হচ্ছে শান্ট, ঠিক আছে, এসটা হচ্ছে শান্ট, এটাই হচ্ছে শান্টের রোধ, এটা হচ্ছে শান্টের রোধ, ঠিক আছে, শান্টের রোধ। এনটা কি, এন হচ্ছে যতটুকু মাপতে হবে, যতটুকু মাপতে হবে, মাপতে হবে ডিভাইড বাই যতটুকু পারে, যতটুকু সে হচ্ছে পারে,
সে পারে, ঠিক আছে, যতটুকু পারে। তার ক্ষমতা খুবই কম, ক্ষমতা বাড়াইতে হলে এক্সট্রা লাগাইতে হবে শান্ট, ঠিক আছে, এটাই বের করতে হবে। তাহলে যতটুকু মাপতে হবে কত, 10 এম্পিয়ার। কতটুকু মাপতে, মিলি, তার মানে 10 গুণন 10⁻³ তো এটা যদি হিসাব করা হয় তাহলে তোমার এই পাশে মান চলে আসে হচ্ছে এটা, ঠিক আছে। তাহলে এইখানে তোমার চলে আসবে কত, 10⁻³ উপরে চলে যাবে, 10 10 কাটা, এখানে চলে আসবে 1000। তাহলে এখানে সূত্রগুলো বসাই দাও। আর এর মান কত, এখানে দেওয়া আছে 100 ডিভাইড বাই 1000 মাইনাস 1, তার মানে কত, 100 ডিভাইড বাই 999। তাহলে 999 দিয়ে ভাগ করলে কত থাকে, এখানে 1000 তুমি ধরে নাও, তাহলে 1000 দিয়ে 100 কে ভাগ করলে কত থাকতো, 0.1 থাকতো। তাহলে 0.1 এর কাছাকাছি মান কত, 0.1 এর কাছাকাছি মানে যে বি নাম্বার অপশন, তো বি নাম্বারটা হবে কারেক্ট আনসার, ঠিক আছে, বি নাম্বারটাই কারেক্ট আনসার হবে, বি নাম্বারটাই কারেক্ট। এইভাবে শান্টের ম্যাথগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে কি, কতটুকু নিরাপদে গ্রহণ করতে পারে এবং কতটুকু মাপতে পারে, এটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তাহলে কতটুকু মাপতে পারে বা মাপা দরকার সেটা ডিভাইড বাই যতটুকু মাপতে পারে করে দিলে এন এর মান পাবা। তারপরে এস ইকুয়াল হচ্ছে আর ডিভাইড বাই n-1। আর আরটা কি, আরটা হচ্ছে গ্যালভানোমিটারের রোধ, ঠিক আছে। অনেক সময় তোমাকে গ্যালভানোমিটারের রোধও বের করতে দিতে পারে, বুঝতে পারছো। শান্টের মান দেওয়া আছে, বলো গ্যালভানোমিটার রোধ কত, তাহলে এই যে আর এটা সমান কত, এস ইন্টু n-1, তখন তুমি কিন্তু গ্যালভানোমিটার রোধের মানটা পাবা। পরবর্তী প্রশ্ন দেখো, তোমাকে বলছে 12 ওয়াট চিহ্নিত একটি বৈদ্যুতিক বাল্বের ভিতর দিয়ে 50 সেকেন্ডে এত কুলম্ব চার্জ প্রবাহিত হলে বাল্বের দুই প্রান্তে বিভব পার্থক্য কত। বাল্বের দুই প্রান্তে বিভব পার্থক্য বের করতে হলে তোমাকে আয়ের মান লাগবে। দেখো আই এটা সমান কি বলতো, আই সমান কি, আই সমান তড়িৎ প্রবাহের মানটা তো তোমার জানতে হবে, তড়িৎ প্রবাহের মান তোমাকে জানতে হবে, ঠিক আছে। তাহলে আই সমান আমরা জানি কিউ বাই টি, এটা বসাই দিব। তাহলে কিউ কত, কতটুকু চার্জ আছে, 100 কুলম্ব ডিভাইড বাই 50, তার মানে দেখো এখানে 2 এম্পিয়ার কারেন্ট, 2 এম্পিয়ার কারেন্ট আসছে। তাহলে দুই প্রান্তের বিভব পার্থক্য কত, দুই প্রান্তের বিভব পার্থক্য তোমাকে এখানে দেখো ওয়াট দেওয়া আছে, পি দেওয়া আছে, ঠিক আছে। তাহলে দুই প্রান্তের বিভব পার্থক্য কত বের করতে হবে, ভি এর মান বের করতে হবে। তাহলে আমরা এখান থেকে জানি কি যে পি এটা সমান কত বলতো, ভি আই, এটা তো আমরা জানি তাই না। আই এর মান জানি, ভি এর মান বের করতে হবে, ভি এটা সমান কত, ভি সমান হচ্ছে পি ডিভাইড বাই আই। ক্ষমতা হচ্ছে 12, আয়ের মান বললাম 2, ভাগ করলে কত থাকে 6 ভোল্ট। পরবর্তী প্রশ্ন, রোধ কোন বিষয়ের উপর নির্ভর করে না, রোধ হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল তড়িৎ প্রবাহ নির্ভর করে। এখানে রোধটা কিন্তু উপাদানের উপর ডিপেন্ড করবে না। সরি এখানে একটু ভুল হয়ে গেছে, উপাদানের উপর ডিপেন্ড করে, যেহেতু আমাদের হচ্ছে আপেক্ষিক রোধটা উপাদানের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে আমাদের যে তড়িৎ প্রবাহের উপর কিন্তু ডিপেন্ড করবে না, তড়িৎ প্রবাহের উপরে ডিপেন্ড করবে না, ঠিক আছে, বাকিগুলোর উপর ডিপেন্ড করবে। একটি কোষের সাথে আর শ্রেণীতে যুক্ত আছে, এর সাথে 120 ওহম রোধ সমান্তরালভাবে যুক্ত করলে প্রবাহ মাত্রা পূর্বের দ্বিগুণ হয়। আর এর মান কত, প্রশ্ন বুঝো। একটি কোষের সাথে আর একটা রোধ আমরা কি করলাম, শ্রেণীতে যুক্ত করলাম, তাহলে এর সাথে যদি আবার 120 ওহম রোধ সমান্তরালে যুক্ত করি তাহলে প্রবাহ মাত্রা পূর্বের দ্বিগুণ হয়। তাহলে আগে যদি আই ছিল তাহলে পরবর্তী কত, 2i হয়েছে। 2i কখন হয়েছে, যখন 120 যোগ করছি। তাহলে প্রথম অবস্থায় কি হলো বলতো, প্রথম অবস্থায় দেখো ভি এটা সমান কত, আই আর বিভবের মান তো দেওয়া নাই, একটি কোষের সাথে এত, কোষ বিভবের মানটা সেম, বিভবের মানটা এখানে সেম রাখছে, যাই হোক। তাহলে প্রথম অবস্থা দেখো আমরা কি লিখতে পারি, এখানে আয়ের মানটা আয়ার, তো এই কন্ডিশন থেকে আমাদের বের করতে হবে, ঠিক আছে। এত ভি এটা সেম রাখছে, এখানে তোমার হচ্ছে কি করলো, আর এর সাথে 120 ওহম রোধ সমান্তরালভাবে যুক্ত করছে। তো এখান থেকে দেখো আমরা বলতে পারতেছি আমাদের তো বিভব লাগবে না, তাহলে বিভব যদি না লাগে তাহলে আমরা কি করব, এখানে সূত্র বসাই দিব যে আই এটা সমান কত, ভি ডিভাইড বাই আর। আই এবং আর লাগবে, তাহলে ভি তো কনস্ট্যান্ট, যেহেতু কোষ, এই যে কোষ ভি ফিক্সড, তাহলে আমরা আই প্রপোর্শনাল টু 1/r এটা বলতে পারি। প্রথম অবস্থায় তড়িৎ প্রবাহ, দ্বিতীয় অবস্থায় তড়িৎ প্রবাহ আমার জানা আছে, প্রথম অবস্থায় রোধ আর দ্বিতীয় অবস্থায় রোধ বের করব। দ্বিতীয় অবস্থায় তুল্য রোধ কি হবে, আর কিউ, এটা কি আছে বলতো, এর সাথে কি সমান্তরালে তুমি যুক্ত করছো না, সমান্তরালে দুইটা রোধ কি হবে, উপরে গুণফল নিচে যোগফল, তার মানে কি 120 আর ডিভাইড বাই 120 প্লাস আর, এটা হচ্ছে আমাদের তুল্য রোধ।
তাহলে এখান থেকে দেখো আমরা লিখতে পারি I1 ডিভাইড বাই হচ্ছে I2 ইকুয়াল আর এর মান যেহেতু বের করতে হবে, এখানে আমরা অনুপাত পাবো, এই যে দ্বিগুণ, এখানে একটা অনুপাত আসবে, তাহলে দেখো এটা কি R3 ডিভাইড বাই R1। তাহলে দেখো I1 বাই I2 কি হয়েছে, দ্বিগুণ হয়েছে না, তাহলে এটাকে আমরা হাফ লিখতে পারি, I2 দ্বিগুণ হয়ে গেছে, তাহলে 1/2। আর কিউ এর মান কত পেলাম, উপরে হলো 120 আর ইন্টু 120 যোগ আর ডিভাইড বাই আর। তাহলে এই আর কি হবে, উপরে চলে যাবে, দেন কাটাকাটি করে একটা মান আমরা পাবো। তাহলে দেখো আর আর কাটা যায়, তাহলে তুমি এখানে ভ্যালু কি পাইলা, এখান থেকে তুমি লিখতে পারো হচ্ছে হাফ ইকুয়াল 120 ডিভাইড বাই 120 যোগ হচ্ছে আর, ক্যালকুলেশন করে মান পেয়ে যাবা। ঠিক আছে, ক্যালকুলেশন করলে দেখো এখানে চলে আসে তোমার হচ্ছে 120 যোগ আর, এটা ইকুয়াল হচ্ছে 240। তার মানে আর সমান কত হবে, 240 থেকে একটা বদলে 120, এত ওহম। লারের মান তুমি পেয়ে গেলে 120 ওহম। প্রশ্নের কনসেপ্টটা বুঝছো, প্রশ্নের কনসেপ্টে কি বলছে, একটা কোষ মানে বিভব পার্থক্য ফিক্সড, তড়িৎ প্রবাহ এর সাথে প্রথমে আর কি করলাম, শ্রেণীতে যুক্ত করলাম, তাহলে শ্রেণীতে যুক্ত করলে I ইকুয়াল V বাই আর আমি লিখতে পারি, লাই প্রপোর্শনাল টু 1/r। এবার দ্বিতীয় অবস্থায় আর এর সাথে আমি 120 সমান্তরালে যুক্ত করলাম, তাহলে রোধ আমার কারেন্ট প্রবাহ দ্বিগুণ হয়ে গেল, তাহলে আমার তো তোমার ইকুইভ্যালেন্ট রোধ লাগবে, তুলরোধ, সেটা কত হলো 120। তাহলে তুলরোধ যখন এইটা, তখন কারেন্ট কত হচ্ছে দ্বিগুণ, তাহলে I1 বাই I2 অনুপাত করবো, যেহেতু আমাদের আর এর মান বের করতে হবে, দুইটা সমান করে সেই সম্পর্ক থেকে আমরা আর এর মানটা ইজিলি বের করতে পারবো। আবারও বলছি সমানুপাতিক সম্পর্ক এগুলা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেক্সট প্রবলেম দেখো, একটি পরিবাহীর রোধ তোমাকে দেওয়া আছে 1.5 ওহম, বিদ্যুৎ প্রবাহের মান দেওয়া আছে 10 এম্পিয়ার। যদি পরিবাহীর মধ্য দিয়ে 5 মিনিট ব্যাপী বিদ্যুৎ প্রবাহিত হয়, তবে কি পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয়। তাপ শক্তি মানে কি, শক্তি বা কাজ, W ইকুয়াল টু কত হবে, পিটি। তাহলে তোমার ক্ষমতা দেখো কি কি দেওয়া আছে, এখানে ওহম দেওয়া আছে মানে আর এবং কারেন্টের মান, তাহলে আমরা কারেন্টের মান তাহলে কি জানি যে I স্কয়ার আর, এটা হচ্ছে পি এর মান, তার সাথে টি গুণ, I স্কয়ার মানে কি 1 পয়েন্ট, দেখো 10 এর পর স্কয়ার ইন্টু আর এর মান কত 1.5, টি এর মান কত, টি এর মান হচ্ছে 5 মিনিট, তাহলে মিনিটটা কি হবে আমরা সেকেন্ডে নিব, তাহলে কত 60 সেকেন্ড। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো 100 গুণন হচ্ছে 1.5 গুণন হচ্ছে 5 গুণন হচ্ছে 60, তাহলে এটা ক্যালকুলেশন করতে হবে, যে টোটালটা যদি আমরা গুণ করে দেই, ঠিক আছে, তাহলে গুণ করলে এটার মান চলে আসবে তোমার হচ্ছে 45,000 এরকম, 45,000 জুল। তো তোমাকে অপশনে বলছে দেখো ক্যালোরিতে নিতে হবে, তাহলে ক্যালোরিতে নিলে কি হবে, 0.24 দিয়ে গুণ করতে হবে, তাহলে দেখো 45 4 গুণন হচ্ছে 0.24, তো 0.24 মানে কি 0.25 এর কাছাকাছি, মানে 1/4, 1/4, এটাকে 4 দিয়ে ভাগ করো, এটাকে 4 দিয়ে ভাগ করে যা হচ্ছে তার থেকে একটু কম, তাহলে 4 দিয়ে ভাগ করলে একটু কাছাকাছি মান চলে আসবে, কার কাছাকাছি ভ্যালু চলে আসে, 4 দিয়ে ভাগ করলে কাছাকাছি হলে 1800 কাছাকাছি চলে আসে, তাহলে 1800 এত ক্যালোরি হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, 1800, তাহলে সি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। 45,000, আচ্ছা 4500 হয়ে গেছে, এখানে 45,000 হবে। ঠিক আছে, তো এইভাবে ম্যাথগুলো দিবা, তো যখন জুল থেকে ক্যালোরিতে কনভার্ট করবা তখন কি করবা, 0.24 দিয়ে গুণ করে দিবা। হ্যাঁ, অথবা এটা এই কাজ করতে পারো যে 45,000 0.24, তাহলে উপরে লিখলাম 24, উপরে লিখলাম কি, উপরে লিখলাম 24, নিচে দেখো কত, এইভাবে করতে পারো যেভাবে তোমার খুশি। পরবর্তী প্রশ্ন দেখো, তোমাকে 9 ওহম রোধের তারকে আয়তন অপরিবর্তিত দেখে টেনে 3 গুণ করা হলো, টেনে, এই যে এই কথাটা যদি উল্লেখ থাকে, টেনে 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 যদি n গুণ করা হয়, টেনে যদি n গুণ করা হয়, তাহলে রোধ r ড্যাশ এটা সমান হবে তোমার n স্কয়ার ইনটু r, কত গুণ, কত টানছো, 3 গুণ করছো, তাহলে দেখো 3 এর পর স্কয়ার ইনটু r, কতটুকু রোধ ছিল, 9 ওহম রোধ ছিল, তাহলে 9 ইনটু 6, 9 ইনটু 9, তার মানে কত 81 ওহম। এভাবে প্রশ্নগুলো সলভ করে। ঠিক আছে, তাহলে n গুণ, টেনে n গুণ করা হলে তখন আয়তন অপরিবর্তিত রেখে n গুণ করা হলে রোধ কি হবে, n স্কয়ার ইনটু r। পরবর্তী প্রশ্ন দেখো, প্রতি কিলোওয়াট 2 টাকা হলে 2 কিলোওয়াট হিটারে 10 ঘন্টা চালালে কতটুকু খরচ হবে, এই যে সুন্দর প্রশ্ন, W ইকুয়াল কত হবে, পিটি। ঠিক আছে, পিটি বের করবা, কিলোওয়াট কিন্তু, কিলোওয়াট, ঠিক আছে, তাহলে পিটি আগে বের করে নি, পিটি কত হচ্ছে 2 কিলোওয়াট ইনটু 10 ঘন্টা, তার মানে এটা কত পাইলাম 20 কিলোওয়াট আওয়ার।
এটা তোমার হইলো কিলোওয়াট আওয়ার হইলো। খরচ কত? 2 টাকা, তাহলে এর সাথে 2 গুণ করে দেবা। খরচ মানে টোটাল বিল, বিল আমরা কি দ্বারা প্রকাশ করবো এখন? আচ্ছা বিল লিখে দিই, বিল, এই বিল সমান কত হচ্ছে? 20 গুণন হচ্ছে 2, তার মানে কত? 40 টাকা। খুবই ইজি ছিল একটা প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দেখো, একটি তারকে দৈর্ঘ্য দ্বিগুণ করলে প্রস্থে অর্ধেক করলে রোধ কত হবে? তাহলে তারকে তুমি দ্বিগুণ করলা, তারকে কি করলা? তারকে দৈর্ঘ্য দ্বিগুণ করলা, তাহলে দৈর্ঘ্য দ্বিগুণ করলে আর প্রপোর্শনাল টু 2 প্রপোর্শনাল টু এল, তার মানে কি প্রথমে দ্বিগুণ হলো। আচ্ছা আর ইকুয়াল দেখো রো, তাহলে 2l, তারপরে প্রস্থের ক্ষেত্রফল অর্ধেক করলা, তার মানে a ভাগ 2, তাহলে a 2 উপরে চলে গেল, 2 2 4, তাহলে 4 রো l বাই a, তাহলে এটা কি আগের রোধ না? তাহলে r ড্যাশ এটা সমান কত? 4r, তাহলে কি হবে? 4 গুণ, কি হবে? 4 গুণ হবে। পরবর্তী প্রশ্ন দেখো, মিটার ব্রিজ নিচে কোন ভিত্তিতে? মিটার ব্রিজ হচ্ছে হুইস্টন ব্রিজ ভিত্তিতে, ঠিক আছে? হুইস্টন ব্রিজ এই টাইপের যে থিওরি গুলো আছে, এই থিওরি গুলো একটু বই থেকে ভালো করে দেখে নিবা, ঠিক আছে? বই থেকে দেখে নিবা। একটি কোষের তড়িৎ চালক শক্তি দেওয়া আছে 3 ভোল্ট, যখন এতে 5 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয় তখন এর বিভব পার্থক্য হয় 1.8 ভোল্ট। কোষের অভ্যন্তরীণ রোধ কত? তাহলে কোষের যদি অভ্যন্তরীণ রোধ দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমাদের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। কোষের অভ্যন্তরীণ রোধের ক্ষেত্রে সূত্র আমরা কি জানি? যে আই, এটা সমান তুমি লিখতে পারো হচ্ছে ই ডিভাইড বাই আর প্লাস আর, অথবা দেখো ই, এই যে তড়িৎ চালক শক্তি সেটা কি হচ্ছে? প্রথমে আমাদের বিভব সার্কিটের তড়িৎ এটা, এবং আমাদের যে হচ্ছে টোটাল যে ছোট রোধ, এই রোধের মধ্যে কারেন্ট আছে টোটাল, এগুলো যোগফল, তাহলে এখান থেকে আমি আই কমন নিয়ে আর প্লাস আর লিখতে পারি, ঠিক আছে? তোমাকে বের করতে বলছে কি? অভ্যন্তরীণ রোধের মান, আর এর মান বের করতে বলছে, আর এর মান তোমাকে বের করতে বলছে। তো তুমি এখান থেকে কিন্তু চাইলে হচ্ছে এভাবে মানটা বের করতে পারো, অথবা তুমি যে এটা লিখতে পারো, দেখো এখান থেকে ইজিলি লিখতে পারো যে আই ইন্টু ছোটা দ্বারা ইকুয়াল হচ্ছে ই মাইনাস আই আর, অতএব আর এটা সমান কত হচ্ছে? ই মাইনাস আই আর ডিভাইড বাই কারেন্টের মান। তাহলে ই এর মান কত হচ্ছে? টোটাল চালক শক্তি কত? 3 ভোল্ট মাইনাস আই আর, আই কত? কারেন্ট হচ্ছে 3 অ্যাম্পিয়ার, তখন বিভব পার্থক্য হয় 1.8, তাহলে 5 ইন্টু 1.8 ডিভাইড বাই কারেন্টের মান দেওয়া আছে 5, তাহলে দেখো 5 একে 5, এখানে তো হিসাব তো মিলে না। এটি কোষের তড়িৎ চালক শক্তি 3 ভোল্ট, এতে 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হয়, তখন এর বিভব হয় 1.8 ভোল্ট। আচ্ছা ও বিভব দেওয়া আছে, হ্যাঁ, তাহলে 1.8 ভোল্ট উপরে যাবে, যেটা ভুলে গেছে। 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ কতটুকু বিভব গেল? রোধ মান তো দেওয়া নাই, বিভব এটাই হচ্ছে তোমার টোটাল সার্কিটের বিভব, এটাই হচ্ছে সার্কিটের বিভব, যেটা দেওয়া আছে 1.8 ভোল্ট। তাহলে তোমরা 3 মাইনাস 1.8 ডিভাইড বাই কতটুকু কারেন্ট আছে? 5 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে। তাহলে দেখো এখানে উপরে কত হচ্ছে আমাদের? 1.2, তাই না? 1.2 ডিভাইড বাই 5। তো এবার এটা হিসাব করতে হবে 1.5, 12 কে যদি আমি 5 দিয়ে ভাগ করতাম, সাপোজ 12 কে যদি 5 দিয়ে ভাগ করতাম তাহলে কয়বার যেত? 2.5, তো 2.5 এখান থেকে তোমার ভ্যালুটা চলে আসে হচ্ছে 0.24। পরবর্তী প্রশ্ন, বর্তনীর প্রবাহ মাত্রা নির্ণয়ের জন্য অ্যামিটারকে বর্তনীর সাথে কিভাবে যুক্ত করা হয়? অ্যামিটারকে মনে রাখবা শ্রেণীতে যুক্ত করা, অ্যামিটারকে বর্তনীর সাথে শ্রেণীতে যুক্ত করা হয়। দেখো নিচের বর্তনীতে R1 ইকুয়াল টু 10 ওহম, R2 ইকুয়াল হচ্ছে R2 R3 5 ওহম, মানে এই যে R2 এর মানও 5, R3 এর মানও হচ্ছে 5, হ্যাঁ, আর R4 এর মান হচ্ছে 10, তারপর হচ্ছে R1 এর মান হচ্ছে 10। বলছে R4 রোধের মধ্যে কতটুকু কারেন্ট যায়? এই যে R4 রোধ, এই রোধের মধ্যে কতটুকু কারেন্ট যাবে এটা বের করতে হবে। তোমার প্রথমে টোটাল কারেন্টটা লাগবে, টোটাল কারেন্ট ছাড়া তো তুমি বের করতে পারছো না, তাই না? তো টোটাল কারেন্ট কি করবে? এই পথে গিয়ে বাধাপ্রাপ্ত হয়ে যাবে, এখানে ভাগ ভাগ হয়ে যাবে। তো আগে আমাদের কি করতে হবে? বিভব, টোটাল যে তুল্য রোধটা সেটাকে বের করতে হবে। আমরা যদি এখন তুল্য রোধটা বের করতে যাই সেই ক্ষেত্রে আমাদের হিসাবটা কি হবে দেখো তো। আমরা যদি এটা সুন্দর করে লিখে দিই, R1 এর মান কত? R1 এর মান হচ্ছে 10, R2 এর মান হচ্ছে 5, R3 এর মান হচ্ছে 5 এবং R4 এর মান হচ্ছে 10। তাহলে এখান থেকে আমরা খুব সুন্দর মতো দেখতে পাচ্ছি যে হচ্ছে দেখো
এই যে এই দুইটার এক প্রান্ত এবং এখানকার এক প্রান্ত দেখো পরস্পর কি দুইটা সেম না, তাহলে R3 এবং R4 কিসে আছে, প্যারালালে আছে। তারপরে যেটা পাবো ওর সাথে দেখো R2 এটাও কিন্তু প্যারালাল, তাহলে আমরা কিন্তু টোটালি বলতে পারি দেখো তিনটা, এই তিনটা কিন্তু একই সাথে মিলিত হচ্ছে, দেখো একই সাথে মিলিত হচ্ছে, তাহলে তিনটাকে আমরা প্যারালাল কিন্তু বলতে পারি, ঠিক আছে, প্যারালাল বলতে পারি। এবং তার সাথে 10, এই 10 কিসের সাথে বলতো, শ্রেণীতে আছে, এই 10 কিসের সাথে, টোটালটা মিলে একটা হলো, তার সাথে দেখো পাশাপাশি না, তাহলে এখানে আমাদের টোটাল যে রোধ, ইকুইভ্যালেন্ট যে রোধ আর ইকুইভ্যালেন্ট, এটা সমান আমরা কি বলতে পারি, দেখো 10 এর সাথে শ্রেণীতে 10 যোগ এর সাথে দেখো 5, প্রথমে হচ্ছে কি, প্রথমে আমরা এই দুইটার সাথে প্যারালাল করব, তাহলে 5 আর 10, এই 5 আর 10 প্যারালাল আছে, এই তার সাথে প্যারালাল আছে কি, তার সাথে প্যারালাল আছে আরেকটা 5, ঠিক আছে। তাহলে প্রথমে এই দুইটা প্যারালাল বের করবো, তারপরে এই 5 এর সাথে প্যারালাল বের করবো। তাহলে প্রথম অবস্থায় তুমি এখান থেকে প্যারালাল বের করো, 10 যোগ হচ্ছে দেখো 5, দেখো এই দুইটা যদি প্যারালাল করো তাহলে কি হচ্ছে, উপরে কি হচ্ছে, উপরে 10 দ্বিগুণ ফল মানে 50 ডিভাইড বাই নিচে গুণফল। তাহলে এটা হিসাব করলে তোমার কাছাকাছি মান চলে আসে হচ্ছে 10, আর এই পাশে চলে আসে 3, চলে 2 চলে আসবে, ঠিক আছে। 10 যোগ 2 এখানে তোমার 12 চলে আসে, 12 ওহম, এটা হচ্ছে তোমার ইকুইভ্যালেন্ট রোধ, ঠিক আছে, ইকুইভ্যালেন্ট রোধ। এবার তোমাকে টোটাল কারেন্টের মান বের করতে হবে, টোটাল কারেন্টের মান যদি আমি বের করি আই, এটা সমান কি হবে, ভি ডিভাইড বাই আর ইকুইভ্যালেন্ট। তাহলে ভি এর মান কত, ভি এর মান হচ্ছে 6 ডিভাইড বাই হচ্ছে 12, তার মানে কত, তুমি আলটিমেটলি 0.5 এম্পিয়ার কারেন্ট টোটাল প্রবাহিত হবে, ঠিক আছে। তাহলে I4 এর মধ্যে দিয়ে কারেন্ট যাবে, তাহলে আমরা এখান থেকে বলতে টোটাল যে আর ইকুইভ্যালেন্ট আর আইপি, এখান থেকে আমাদের কি ভোল্টেজ কারেন্ট ডিভাইডার ল অ্যাপ্লাই করতে হবে। তো কারেন্ট ডিভাইডার ল অ্যাপ্লাই যদি আমরা করি, তাহলে এখান থেকে দেখো আমার টোটাল এইখানে কি কারেন্ট ভাগ হয়ে গেছে, কারণ কি শ্রেণীতে যেতে যেতে এইখানে এসে ভাগ হয়েছে, এই টোটালটার এখানকার তুলরোধটা আমাদের লাগবে। তো এখানে তুলরোধ কত পাইছি, 2 পাইছি না, এখানে তুলরোধ পাইছি 2, তাহলে এখান থেকে তুমি এইখানকার যে কারেন্টটা, মোট কারেন্ট দেখো আই আর পি ইকুয়াল হচ্ছে কত, I4, ঠিক আছে, এখান থেকে, তাহলে এখান থেকে I4, এই I4 সমান কত হয়ে যাবে, আই আর পি ডিভাইড বাই R4, ভাগ করে দাও, তাহলে ক্যালকুলেশন করে মান পেয়ে যাবে। তাহলে আমাদের আয়ের মান কত পাইছি, 0.5। তাহলে এই টোটালটা যেগুলা সমান্তরাল আছে, কারেন্ট ভাগ হয়ে কোথায়, যখন যেই রোধগুলো সমান্তরাল আছে, তাহলে এই রোধগুলোর মধ্যে ভাগ হয়ে গেছে, তাহলে এখানে কারেন্ট ডিভাইডার ল অ্যাপ্লাই করতে হবে। তাহলে 0.5 ইন্টু, তাহলে আই ইন্টু টোটাল কারেন্ট ইন্টু যেগুলা রোধ একসাথে আছে সমান্তরাল, ওদের তুলরোধ ডিভাইড বাই যে রোধের মধ্যে কারেন্ট গেছে ওই রোধ দিয়ে ভাগ, ঠিক আছে। তাহলে আর এর মান কত পাইছি, 2, যেগুলার সমান্তরালে আছে তাদের রোধ সমতুল্য 2, আর R4 এর মান কত, R4 এর মান হচ্ছে 10, ঠিক আছে। তাহলে এগুলো ক্যালকুলেশন করলে তোমার মান চলে আসবে, দেখো 0. এটা গুণ করলে 0.1, তাহলে 10 আবার ভাগ করলে এটা তো 1 চলে আসে, 1 ভাগ 10 মানে কত, 0.1 অ্যাম্পিয়ার, ঠিক আছে। তাহলে আমরা তো কারেন্ট ডিভাইডার ল সি ডিআর আই টোটাল, আচ্ছা এখানে আমরা কারেন্ট ডিভাইডার ল সেটা হচ্ছে তোমার আইপি ডিভাইড বাই আইএক্স ইন্টু আই টোটাল, ঠিক আছে, এটা হচ্ছে সূত্র। পরবর্তী দেখো, সমান রোধ বিশিষ্ট দুইটা তামার তারের দৈর্ঘ্য, তামার তারের দৈর্ঘ্য যথাক্রমে 1 মিটার 9 মিটার, তার দুটির ব্যাসার্ধের অনুপাত কত, তার দুটির ব্যাসার্ধের, রোধ যদি সমান হয়ে যায়, রোধ যদি আর ইকুয়াল R1 ইকুয়াল R2 হয়ে যায়, তখন তুমি এখানে L1 ভাগ L2 এটা সমান কিন্তু R1 ভাগ R2 এটা স্কয়ার, এভাবে লেখা যায়, ঠিক আছে। তাহলে এখান থেকে তুমি দেখো R1 ভাগ হচ্ছে R2 এটা সমান কি, রুট ওভার L1 ডিভাইড বাই L2 এটা লিখতে পারো। তখন দেখো 1 ভাগ 9 মানে কত হলো, 1/3, তাহলে অনুপাত কত হলো, 1:3 হয়ে গেল। তার মানে তুমি R1:R2 এটা সমান কত লিখতে পারো, 1:3, এটা হচ্ছে উত্তর। পরবর্তী দেখো 25 নাম্বার একটা প্রশ্ন এখানে আমাদের বলছে, তো এখানে তোমাকে বলছে বর্তমানে এ ও বি বিন্দু তুল্যরোধ কত, এ আর বি বিন্দু, তাহলে এ বিন্দু কই, এই যে এখানে, আর বি, তাহলে রোধটা ছোট 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 করতে করতে আমাদের এখানে আসতে হবে। তাহলে প্রথম অবস্থায় যদি দেখো, তাহলে প্রথম অবস্থায় আমাদের কি কি হচ্ছে, এখানে বেশ কিছু রোধ আছে, তার সাথে এইভাবে যুক্ত আছে। দেখো এটার যে এক প্রান্ত, এই রোধের এক প্রান্ত আর মিলতেছে না, তাই না, তাহলে এখানে আমাদের 2 ওহম, এর সাথে আবার এটার প্রান্ত, এটা, তাহলে দেখো এই প্রান্ত এটার এই প্রান্ত, এই দুইটা কি সমান্তরালে আছে, তার সাথে আবার এটার সাথে এটা সমান্তরাল আছে, তাহলে সবগুলো মিলে আমাদের কি সমান্তরাল লুপ তৈরি হচ্ছে, ঠিক আছে।
তাহলে এই ধরনের রুল আমরা কি করব, এ ও বি এর মধ্যে সবগুলা মান সবগুলা কিন্তু 2 ওহম, সবগুলোর জন্য কি আছে 2 ওহম করে দেওয়া আছে। তাহলে ফাইনাল কিন্তু আমাদের সমান্তরাল রোধই হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কোনগুলা সিরিজে আছে সেগুলো একটু আমরা দেখি। তাহলে আমাদের সিরিজে কোনটা কোনটা আছে এটা আমরা একটু ফাইন্ড আউট করি। দেখো এই যে টোটাল রোধ না, এটা সিরিজে আছে, এই যে এটা সিরিজে আছে, তার সাথে এটা প্যারালাল, এটা প্যারালাল, ঠিক আছে। তাহলে কোন দুইটা সিরিজে, এই বরাবর দুইটা সিরিজে, এই বরাবর দুইটা সিরিজে, আর এই দুইটা কি আছে প্যারালাল আছে। তাহলে আমরা কি প্যারালাল হিসাব করব, আর পি এটা সমান কি পাবো, প্রথম এই যে এটা 1/2, তাহলে প্রথম সিরিজে আমরা কি পাচ্ছি আর এস ওয়ান, এটা সমান দেখো প্রথম সিরিজ কত, এই 2 এই 2, তাহলে 2 যোগ 2 ইকুয়াল কত আছে 4 ওহম। আবার আর এস ওয়ান আর এস টু এটা কি এই কর্ণ বরাবর দুইটা সিরিজে আছে, তাহলে 2 যোগ 2, তার মানে এখানে কত হলো, এখানে হলো 4 ওহম, ঠিক আছে। এবার এই দুইটার সাথে দেখো, তাহলে এবার চিত্রটা কেমন হয়ে গেল, এরকম এরকম হলো চিত্র। এটা হচ্ছে তোমার 2 ওহম, এটা হচ্ছে আর এস ওয়ান, এবং এটা হচ্ছে আর এস টু, এবং এটা হচ্ছে 2 ওহম। তাহলে দুইটা তিনটা আবার কি হবে প্যারালাল আছে, তাহলে হাফ প্যারালাল আছে, তার সাথে 1/RS1 প্যারালাল আছে, তারপর 1/RS2 প্যারালাল আছে, তারপর আবার 1/2 প্যারালাল আছে। তাহলে এইগুলো আবার হিসাব করতে 1/RP, ঠিক আছে 1/RP। তাহলে এইগুলো আবার হিসাব করতে হবে। তাহলে এখান থেকে দেখো আমরা আরপি এটা সমান কি লিখতে পারি, আরপি সমান লিখতে পারি হাফ যোগ হচ্ছে 1/4 যোগ হচ্ছে 1/4 যোগ হচ্ছে 1/2, তারপর আবার ইনভার্স। তাহলে এখানে লসাগুটা কত হচ্ছে দেখো তো, লসাগুটা কত হচ্ছে, 2 দিয়ে দিলে তোমার হচ্ছে 1, এখানে 2, এখানে 2, এখানে 1, 4 4 6, 2 2 4, 4 2 8, 8 হচ্ছে লসাগু। তাহলে 4 1 4 যোগ হচ্ছে 2 যোগ হচ্ছে 2 যোগ 4 1 4, এটার পরে কি হবে ইনভার্স। তাহলে উপরে দেখো কি আছে, 4 আর 2 যোগ করলে 6, 6 আর 2 8, 8 4 12, তার মানে আমরা 8/12 এটা লিখতে পারি, 8/12। 8/12 যদি তুমি ভাগ করে 4 দিয়ে, তাহলে কি হচ্ছে দেখো তো, উপরে আছে 2 আর নিচে থাকছে 3, তাহলে 2/3 এত ওহম হচ্ছে অ্যান্সার। 2/3 কই আছে দেখো ডি নাম্বারে। তো ডি নাম্বারটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, ঠিক আছে, ডি নাম্বারটাই কাঙ্ক্ষিত অ্যান্সার। তো এইভাবে আমাদের প্রশ্নগুলো করতে হবে। কর্ণ বরাবর সবগুলাকে একসাথে একটা তার দিয়ে যুক্ত না, তাহলে এটা কি হচ্ছে দুইটা শ্রেণীতে আছে, ঠিক আছে। এরপরে দ্বিতীয় কর্ণ বরাবর শ্রেণীতে আছে, দুইটা যোগ করে শ্রেণী বার করবা, এবং প্রত্যেকটা শ্রেণী একে অপরের সাথে কি আছে প্যারালালে আছে, ঠিক আছে। তো এই ছিল মূলত আমাদের চতুর্থের প্রশ্নগুলা। তারপর জুলের আরো কিছু প্রশ্ন আছে আমাদের এখানে। এই যে জুলের সূত্র, তো জুলের সূত্রটা আবার কি, জুলের সূত্র হিট এবং তাপের মধ্যে সম্পর্ক, ঠিক আছে, হিট এবং তাপের মধ্যে সম্পর্ক। তাহলে দেখো আমরা এইচটা কি হচ্ছে, এইচ সমান হচ্ছে পিটি, এইচ সমান হচ্ছে পিটি, তাহলে পি সমান আমরা লিখতে পারি আই স্কোয়ার আর টি, তারপর এখানে লিখতে পারি ভি স্কোয়ার বাই আর ইন্টু টি, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো, তাহলে এইচ এবং আই এর মধ্যে সম্পর্ক কি, রুট আবার এইচ সমানুপাতিক আই এটা বলতে পারি, তাহলে এইচ সমানুপাতিক আবার হচ্ছে ভি স্কোয়ার বলতে পারি, ঠিক আছে। আবার এইচ প্রপোর্শনাল টু তুমি হচ্ছে আর টি হয়, টি এর সমানুপাতিক লিখতে পারো আই সমানুপাতিক, এটা কিন্তু হয় না, এই যে এইটা বি নাম্বারটা কিন্তু কখনো হবে না। এখন সমানুপাতিক আর হবে যখন এই যে এখানে এই সূত্র আর ফিক্সড, এইচ সমানুপাতিক আর, টিও হচ্ছে, বাট এই সমানুপাতিক আই কখনো হবে না। যদি পরিবাহীর দৈর্ঘ্য ব্যাস দ্বিগুণ হয় তাহলে রোধ কত, ব্যাস যদি দ্বিগুণ হয়, ব্যাস দ্বিগুণ করলাম তাহলে ব্যাসার্ধ দ্বিগুণ হবে, তাহলে 1/4 এখানে 2, তাহলে এখানে তোমার দ্বিগুণ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে তোমার হচ্ছে অর্ধেক হয়ে যাবে। দেখো আমি যদি এখানে দেখি আর টু সমান কত হচ্ছে, আর টু সমান দেখো 2 L1 দ্বিগুণ করলাম, আর এখানে দেখো R1 স্কোয়ার, তাহলে R2 স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার, তাহলে দেখো 2 L1 ডিভাইড বাই 4 R2, এটা কাটলে কত হাফ থাকে না, হাফ L/R, L/R মানে কি প্রাথমিক রোধ, তাহলে কি আছে হাফ, অর্ধেক হয়ে যাচ্ছে, কি আছে অর্ধেক হয়ে যাচ্ছে, ঠিক আছে। একটি পরিবাহীর মধ্য দিয়ে 10 সেকেন্ডে 25 মিলি অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হলে চার্জের পরিমাণ কত, চার্জের পরিমাণটা কত। তো এই আই সমান আমরা কি জানি কিউ ভাগ টি, তাহলে চার্জের পরিমাণটা কত হবে, কিউ ইকুয়াল কত হবে আই টি, আই এর মান কত 25 মিলি অ্যাম্পিয়ার, তাহলে 25 10⁻³ ইন্টু টি কত 10 সেকেন্ড,
দেখো 25 গুণন 10⁻²